যারা 2028 অথবা 2029 অর মেবি 2027 জব মার্কেটে ঢুকবে তাদের জন্য আসলে আপনার সাজেশন কি? ইউ হ্যাভ টু বি ইন দ্য রাইট মাইন্ডসেট যে আসলে আমি শিখতে চাই, এআই কে নিয়েই শিখবো, এআই ইজ নট মাই অপোনেন্ট। আমরা যেমন মেশিন ল্যাঙ্গুয়েজ শিখি নাই, জাস্ট টাইপস্ক্রিপ্ট শিখেছি, উই ক্যান স্টিল হ্যাভ আ কনভারসেশন উইথ দ্য মেশিন। এখন যারা আছে তাদেরকে সেম ফার্স্ট প্রিন্সিপাল বুঝতে হবে যে হাউ দে ক্যান হ্যাভ আ কনভারসেশন উইথ দ্য মেশিন। আজকের অতিথি মনস্টার ল্যাবের টেকনিক্যাল ডিরেক্টর সাদ বিন আমজাদ, যিনি সিঙ্গাপুর থেকে বসে একসাথে সামলাচ্ছেন সিঙ্গাপুর, মালয়েশিয়া আর থাইল্যান্ড 3টি দেশের ইঞ্জিনিয়ারিং টিম। 11 বছরের ক্যারিয়ারে কাজ করেছেন জাপানিজ আর ইউরোপিয়ান 3জন ভিন্ন দেশের সিটিওর সাথে। বাংলাদেশ থেকে গ্লোবাল সিটিজেন হয়ে ওঠার এই জার্নিটাই আজকের গল্প। প্রোগ্রামিং শেখা 2026 এ স্টিল রেলেভেন্ট কিনা? অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার যতদিন মেশিনস আছে, মেশিন কাজ করবে, তাদের যে ল্যাঙ্গুয়েজটা আছে এটা আমাদের আসলে বুঝতে হবে, শিখতে হবে। এখন যেটা হয়েছে, যারা যে মিড লেভেলে এতদিন ফাইট করতো যে আমরা মিড লেভেলে যাব, এখন জুনিয়ররা কিন্তু মিড লেভেলের কাজ করতেছে। এই এপিসোড দেখার পর আপনি জানবেন গ্লোবাল টিমে কনফিডেন্টলি কমিউনিকেট করার আসল ফর্মুলা, ক্যারিয়ারে নলেজ, পাওয়ার নাকি নেটওয়ার্কিং, কোনটা আগে দরকার, এআই এজেন্ট কিভাবে জুনিয়রদের হাতেও তুলে দিচ্ছে টেকনিক্যাল লিডের ক্ষমতা, আর দেশের বাইরে রিলোকেট করে কাজ করার 2টা প্র্যাকটিক্যাল রোডম্যাপ। এআই যুগে টেক ক্যারিয়ারে টিকে থাকার এই মাস্টার ক্লাস মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। চলুন শুরু করি। এমনিতে ভাইয়া এই রেকর্ডিং স্টার্ট হওয়ার আগে থেকেই আমি দেখতেছিলাম ইভেন আপনার লম্বা সময়ের ম্যানেজার আসাদ ভাইয়ের সাথে আমার পরিচয় আছে। আসাদ ভাই প্রায় সময় আপনার একটা জিনিসের প্রশংসা খুবই হাইলি করে, সেটা হচ্ছে আপনি যে কোনো মানুষের সাথে খুব কুইকলি মিশে যেতে পারেন। যেমন আমার টিম মেম্বার ফারহান এখানে ছিল, তার সাথে আপনি কথা বলা স্টার্ট করছেন। আমরা টেকনিক্যাল পার্সন বা ইঞ্জিনিয়ার বলতে যে জিনিসটা বুঝি, বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইলে ধরুন কথাবার্তা বলবে না, চুল টুল একটু উস্কো থাকবে, খুবই মুডি টাইপের একটা বিষয় থাকবে, এবং ওইরকম জিনিসই আমরা মোস্টলি দেখি। বাট আপনার ক্ষেত্রে আমি দেখি যে আপনি খুবই হাস্যোজ্জ্বল কথাবার্তা বলেন। এইটা আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারে কি পরিমাণ হেল্প করে বলে আপনার কাছে মনে হয়? প্রথমে ফার্স্ট অফ অল থ্যাংক ইউ। আমি অনেকদিন পর তোমার সাথে লাইভ কথা বলতেছি। নর্মালি যখন কথা আসলাম হোয়াটসঅ্যাপে কথা হয় বা তোমার কমেন্টস দেখি, রিসেন্টলি তুমি সোশ্যাল মিডিয়াতে যখন একটা হেল্প আউট করছো বাংলাদেশের সবাইকে যেখানে স্ক্যাম হচ্ছে, তখন আই রিচড আউট টু ইউ অ্যাজ ওয়েল। সো ফার্স্ট অফ অল থ্যাংক ইউ এখানে আড্ডা দেওয়ার জন্য, বলার জন্য। আর সেকেন্ড অফ অল আসাদ ভাই হলো গিয়ে আই থিঙ্ক উই বোথ আন্ডারস্ট্যান্ড যে বড় ভাই মেন্টর, ওনার সাথে আই থিঙ্ক আমার 5-6 বছর একসাথে টানা কাজ করা হয়েছে, সেম প্রজেক্টসে কাজ করা হয়েছে। সো ইন টার্মস অফ ক্লোজনেস আসাদ ভাইয়ের সাথে অনেক ক্লোজ। সো উনি যদি কিছু বলে থাকে আমি ডেফিনেটলি বলবো না উনি ডেফিনেটলি এখানে কিছু বাড়িয়ে বলেছে, বাট আমি আসলে ওইভাবে দেখি না জিনিসটা। ওখানে কখনো এমন না যে এটা আমি প্রোঅ্যাক্টিভলি করি, এটা আসলে হয়ে আসছে মেবি বিকজ অফ দ্য ওয়ে আই অ্যাম রাইট নাও। ইভেন ছোটবেলার থেকেই বিতর্ক করতাম, মেবি এটা একটা স্কিল সেট হতে পারে যে বিতর্ক করি দেখে আসলে কথাগুলো বলতে পারি, মানুষ যখন কথা বলে তাদের কথাটা বুঝতে পারি। এবং আমার একটা জিনিস আমি বলবো, আজকে এখানে আমি আড্ডা দিতে আসছি কিন্তু আসলে তোমার কাছ থেকে গল্প শুনতে আসছি, কারণ তুমি যে সুন্দর করে গল্প বলো, এই আসলে গল্প বলাটা আসলে আমি অনেককে দেখেছি চেষ্টা করেও পারে না, আর তোমার এটা ন্যাচারালি আসছে। সো থ্যাংক ইউ কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। আমি এটা কমপ্লিমেন্ট হিসেবেই নিচ্ছি। আর পরে ইন জেনারেল আমরা আসলে বলতে পারবো না যে সফট স্কিলটা আসলে কতটুকু সুপার স্কিল ইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নেই, ইন টার্মস অফ এনি অর্গানাইজেশন, ওইটা নিয়ে পরে বলা যাবে, অসুবিধা নেই। বাট এমনিতে আপনি ধরেন ভাই এই যে মনস্টার ল্যাবে কাজ করলেন, ইন্টারন্যাশনাল টিমে কাজ করেন, এখন আপনি দেশের বাইরে বসে কাজ করতেছেন, তো এই যে বিদেশি টিমের সাথে যখন কাজকাম করেন, এই যে ওপেনলি কথাবার্তা বলা বা মন খুলে একটা জিনিস কনফিডেন্টলি কমিউনিকেট করার বিষয়টা, এইটা আসলে আপনার কাজের ক্ষেত্রে বা আপনার ক্যারিয়ার প্রোগ্রেশনে কিভাবে হেল্প করে? বিশেষ করে যারা জুনিয়র মাত্র ইন্ডাস্ট্রিতে ঢুকবে বা ইউনিভার্সিটিতে আছে, কিভাবে এই টাইপের প্রিপারেশন নিতে পারে আর কি? বা অনেকে, সবাই তো আসলে এভাবে কথা বলতেও পারবে না, বাট যে যার মতো সেভাবে সে তার নিজেকে কিভাবে প্রিপেয়ার করতে পারে, অ্যাটলিস্ট ইন টার্মস অফ কমিউনিকেশনের জায়গা থেকে, যেহেতু আমরা কমিউনিকেশন দিয়ে এই কথা স্টার্ট করছি। হ্যাঁ, আই থিঙ্ক আমি যদি একটু সাজায় বলি, কারণ আমাদের যে অডিয়েন্স যাদের কথা বললা তারা তো আসলে ইউনিভার্সিটিতে আছে এবং অলরেডি 1 থেকে 3 বছরের মধ্যে কাজের মধ্যে ব্যস্ত। ফার্স্ট অফ অল আমি যেটাই বলবো, আগেই ধরে নিতে হবে যে ওরা আমাদের চেয়ে বেশি বুঝে এবং বেশি জানে। এন্ড আই অলসো ডেফিনেটলি সে ইন নট এ নেগেটিভ ওয়ে। মানে আমরা যেমন আমাদের একটা জেনারেশন আসছে, রাইট? আমরা নিজেদেরকে অনেক বড় মনে করতাম, পরে আস্তে আস্তে আমরা বড় ভাইদের কাছে শিখেছি না। সো এখনো যারা জেনজি আছে,
ট্রুথ বি টোল্ড ওরা আসলে আমাদের চেয়ে বেশি জানে। আমরা যেসব কথা বলে আসছি বা ফিলোসফিক্যাল কথা বলবো বা যেটাই বলি আমরা মন থেকে, ওরা কিন্তু এটা দেখে আসছে, শুনে আসছে, পড়ে আসছে। সো আগে আমি বলে দিচ্ছি হ্যান্ডস ডাউন দ্যাট দে আর দ্য বেটার জেনারেশন দেন আওয়ার জেনারেশন। কিন্তু যেটা হলো গিয়ে আওয়ার পার্সপেক্টিভ ইজ নট রং। আমি যেটা বলবো আসলে তুমি যেটা বলবো ওটা পার্সপেক্টিভটা একটা ভ্যালিডিটি আছে, ওটা আস্তে আস্তে ওরা বুঝবে। এবং এটার জন্য আসলে আমরা যেমন আসাদ ভাইদের কথা শুনি, আমরা যেমন সিনিয়রদের কথা শুনি, তেমনি ওরাও যখন শুনবে হোপফুলি জানবে। সো কমিউনিকেশনের প্রথম আমি যেটা বলবো, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, হলো গিয়ে নিজের জিনিসটাই তো মানুষকে বলা। আসলে ওয়ার্ক ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হাউ ইউ কমিউনিকেট উইথ ইউর টিমমেটস অর ইউর অর্গানাইজেশন। কাজ দিয়ে আসলে কমিউনিকেট করা হয় যত যাই আমরা বলি। কারণ আমি সত্যি একটা ছোট উদাহরণ দিই, কাউকে যদি বলা হয় তোমাকে এই কাজটা করতে হবে, ও কাজটা করে যদি গিটহাবে পুশ দেয় বা একটা ইমেইল লেখে বা একটা স্ট্যান্ড আপে বলে যে আজকে আমার এই কাজ করেছি, দিস ইজ দ্য রিপোর্ট আই জেনারেটেড। সো কমিউনিকেশন কিন্তু আসলে ওই কাজ দিয়েই হয়। সো ফার্স্ট অফ অল সুপার স্কিল বা সফট স্কিল যেটাই আমরা কমিউনিকেশনে বলি, ইফ ইউর বেসিক ইজ নট দেয়ার অর ইউ আর নট, আমি বলতেছি না ইউ হ্যাভ টু ডু 100% পারফেক্ট ওয়ার্ক, বাট দ্য এফোর্ট যেটা দেওয়া হয়েছে ওইটাই আসলে কমিউনিকেটেড হয় ফার্স্ট। ফর এক্সাম্পল আজকে মিটিং শুরু হওয়ার আগে ইউ মেনশন যে ডেভেলপারসদের চুল মেবি অগোছালো থাকে, চুল আছড়ায় না। সো সো ওই যে এইসব জিনিসই কিন্তু মানুষজন প্রথমে নোটিস করে, কারণ আমি তো কাজ আসলে নোটিস করবো না, তাই না? প্রথমে তো আসলে সে কিভাবে জিনিসটা প্রেজেন্ট করতেছে আমাকে, ওইটাই আমি নোটিস করবো। সো কাজের কোয়ালিটি দেখার আগে কাজটা কিভাবে প্রেজেন্ট করা হয়েছে ওইটাই কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি বলবো যে আসলে সে কিভাবে রিপোর্টটা লিখলো, রিপোর্টটার আসলে কিভাবে ব্রেকডাউন দিল, সে আসলে কি কি জিনিস রিসার্চ করে আসছে। সো আমি বলবো কমিউনিকেশনের প্রথম পার্ট যেটা হলো সেটা হলো গিয়ে ডেফিনেটলি দ্য ওয়ার্ক দ্যাট ইউ পুট ইন ইজ বর্ডারলেস। আমরা যেটা মশালেবও বলি, যে কোনো দেশের যে কোনো প্রান্তে যে কোনো রেস থেকে যদি কেউ আসে তার কাজটা দিয়ে আসলে কমিউনিকেট করা যায়। বাট আমি জানি এই অ্যান্সারটা আসলে একটা লেয়ার এসে থেমে যাবে, রাইট? কারণ আমরা তো কমিউনিকেট করতে হবে, কিভাবে কমিউনিকেট করবো। সো Yes. ওইটার সেকেন্ড লেয়ারে যদি আমি ডিপলি বলি, কমিউনিকেশনটা আসলে আসে সেফ স্পেস থেকে। হ্যাঁ, সেফ স্পেস থেকে কিভাবে আসে? আমাদের দেশ বা বিদেশ যেখানেই বলি, আমরা যদি ভার্নারেবল হই, আহ, আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, তারপরে আমি যদি গ্লোবাল প্রেক্ষাপট বলি, বাংলাদেশে কিন্তু ইটস ভেরি আনফরগিভিং ইন নেচার। আমি যদি বলি যে আমি এই জিনিসটা পারি না, আমি এটা বুঝতে পারতেছি না, আমি এটা আসলে দেখেছি শিখতে পারি নাই, এটা কিন্তু বাংলাদেশে রিওয়ার্ড করে না। কারণ প্রথমে বলবে তুমি না পারলে তাহলে আরেকজনকে আমি হায়ার করলেই তো হতো, কেন আমি তোমাকে হায়ার করলাম, রাইট? সো বিং ভার্নারেবল ইজ নট বিং রিওয়ার্ডেড ইন বাংলাদেশ। অ্যাজ এ রেজাল্ট যেটা হয়, কমিউনিকেশনে কেউ যদি আসলে একটু দুর্বল হয়, আরো বেশি দুর্বল হয়ে পড়ে। কারণ যদি ভুল হয়ে যায়, যদি আমাকে নিয়ে কিছু কথা বলে, রাইট? সো আই থিঙ্ক যখন গ্লোবাল এনভায়রনমেন্টের কথা বলে, যত ভালো ভালো টিম আছে, ইভেন আমাদের মসলেবে বাংলাদেশে যখন আমি কাজ করেছি, আমাদের এখন যারা কাজ করতেছে, ওই এনভায়রনমেন্ট আসলে ইম্পর্টেন্ট। সো কমিউনিকেশন করার আই থিঙ্ক দ্য সেকেন্ড পার্ট আমি বলবো যে কোন এনভায়রনমেন্টে আসলে ওই কমিউনিকেশনটাকে রিওয়ার্ড করা হচ্ছে, ওইটার আসলে বাচ্চাদের হাতে নাই। ওটা আসলে ওদের লাক ফেভার করবে, বা অর্গানাইজেশনকে, আমরা যেগুলো অর্গানাইজেশন লিড করতেছি ওখানে আমরা বলতে পারবো যে আসো, নিজের মতন কথা বলো, ডিসএগ্রি করো, ভুল বললেও সমস্যা নেই। সো ওই এনভায়রনমেন্টটা থেকে আসলে আহ কাজের জিনিসটাও বাড়ে, কমিউনিকেশন বাড়ে। সো আমি যদি আবার সেকেন্ডটা সুন্দর করে বুঝাই বলি যে এনভায়রনমেন্ট, কোন এনভায়রনমেন্টে আছে ওইটাতে সেলফ অ্যাওয়্যার হতে হবে। এখানে আসলে ভুল বললে কি আসলে রিওয়ার্ড করে, ভার্নারেবল কি রিওয়ার্ড করে কিনা, এটা আসলে জানতে হবে, বুঝতে হবে। এবং হোপফুলি এই এনভায়রনমেন্টে আমরা যারা সিনিয়র আছি ওটা ওদেরকে দিচ্ছি। এরপরে যেটা হয় থার্ডলি, সেটা হলো গিয়ে যে আসলে ইংলিশ হোক বাংলা হোক, এখন তো এআই চলে আসছে, ইউ ক্যান রাইট ইন বাংলা, সবাই এখন ইংলিশ পারে। এখন কেউ যদি আমাকে বলে, আমি ইনফ্যাক্ট এখন চাইনিজও পারি, জাপানিজ তো অনেকই পারি, কারণ অলরেডি জাপানিজ কোম্পানিতে আছি 10 বছর। সো কমিউনিকেশনে আসলে ল্যাঙ্গুয়েজ ইজ নট এন ইস্যু এনিমোর। You write it in Bangla, translate in ChatGPT and just give it to you. But the idea is your work needs to be showcased. কিভাবে ওয়ার্কটাকে ইউ অ্যাপ্রোচ দ্যাট ওয়ার্ক এটা দেখতে হবে, এবং ওই এনভায়রনমেন্টটাতে থাকতে হবে যে এনভায়রনমেন্টটা আসলে ভুল করলেও ইটস ওকে। সো এটা করলে আসলে কমিউনিকেশন স্কিল অনেকগুলো লেয়ারে যদি বলি, এভাবে আসলে ওয়ার্ক প্লেসে আগানো যায়। ডিটেলে আরো পরে বলবো না যদি সময় হয়। সেফ Yeah. স্পেসের জায়গা থেকে যদি বলি, ভাই আপনি তো নর্থ ইউনিভার্সিটিতে পড়ছেন, তো নর্থতে আমি নিজেও অল্প কিছুদিন ক্লাস করছিলাম। তো বিষয়টা হচ্ছে যে অনেক সময় যারা ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে ঢুকে, অনেক সময় বুঝে না বুঝে আমরা ঢুকে পড়ি যে আচ্ছা ঠিক আছে, এটাতে কনসিকুয়েন্সেস কি হবে, কোন সাবজেক্ট কেমন ভাবে পড়াবে। অনেক ক্ষেত্রে অনেকে কিন্তু জানে না, বুঝে না, সে ভর্তি হয়ে গেল।
এন্ড দেন সে হয়তো বা অল্প স্বল্প কন্টেস্ট করা স্টার্ট করলো, অথবা নিজে একটা দুটো প্রজেক্ট করা স্টার্ট করলো। বাট সে যে বড় ভাই বা বড় সিনিয়র আপু বা ভাইয়ের সাথে কথা বলা স্টার্ট করলো, সে হয়তো বা ওই জায়গাটাতে তার নলেজের গ্যাপ আছে বা এক্সপিরিয়েন্সের গ্যাপ আছে। সে তো তার কন্টেক্সটের জায়গা থেকে সে অ্যান্সার করা শুরু করলো। সে দেখা গেলো বললো, এই একটা প্রজেক্ট করতেছো, এই ওয়েব ডেভেলপমেন্ট শিখে কি হবে? এই যে একটা মোবাইল অ্যাপ বানাইতেছো, এটা তো এখন জাস্ট একটা কমান্ড দিলে হয়ে যায়, এটা এখন করে কোনো লাভ আছে? তো ওর কিন্তু মনটা ছোট হয়ে গেল, ও কিন্তু আর শিখলো না, ও কিন্তু আর সামনে আগাইতে পারলো না। এরকম একটা সিচুয়েশন একটা ইউনিভার্সিটির ছেলে বা মেয়ে তার সামনে আসলে তার নিজেকে কিভাবে আগায় নিয়ে যেতে পারে? ধরেন আপনি যখন ইউনিভার্সিটিতে ছিলেন, আফটার অল দিস 12 ইয়ার্স অর মেবি মোর দেন 12 ইয়ার্স, আপনি আসলে ওই জায়গাটাতে এখন যদি যান, তাহলে আপনি আপনার নিজেকে আসলে কিভাবে প্রিপেয়ার করতেন উইথ অল দিস ভালনারেবিলিটিস? কারণ বাংলাদেশের ইউনিভার্সিটি বলেন, সোসাইটি বলেন, সব জায়গাতে আমাদের একটু ক্রিটিক্যাল সিচুয়েশন সবসময় থাকে আর কি। বেশ ভালো করে স্কোপ করলা জিনিসটা, কারণ একটা আছে তো অর্গানাইজেশনে ভার্নারেবল হওয়ার জন্য স্কোপ দেয় কিনা, বাট যারা আসলে এখন ইউনিভার্সিটিতে আছে তাদেরকে কি তারা কিভাবে জিনিসটা অ্যাপ্রোচ করবে? আমি যদি একটু সুন্দর করে বলি, সেটা হলো গিয়ে, যেহেতু নর্থ সাউথের কথা আসেন, ইউ অলসো ডিড 1 সেমিস্টার, যেটা শুনলাম, আমি ব্লেসড নর্থ সাউথে পড়ে। আমি বুঝাই বলি কেন, কারণ নর্থ সাউথে যেটা হলো, আমরা অনেক সময় আমরা ফ্রেন্ডসরা বলতাম যে আমরা এক জায়গায় বসে কথা বলছি, আড্ডা দিচ্ছি, এই একটা করিডোর দিয়ে পুরা বাংলাদেশের যত স্পেকট্রামের মানুষজন আছে সবাই হেঁটে যাচ্ছে। এবং এটা খুবই ইম্পর্টেন্ট বুঝার জন্য, কারণ সবার মানুষ তো সবাই পিপল আর প্রোডাক্ট অফ টাইম এন্ড স্পেস। ওরা যখন এক একটা এক্সপিরিয়েন্স থেকে আসে, তাদের কিন্তু চিন্তা ভাবনাও ডিফারেন্ট হয়। সো আমি ক্যাটাগরাইজ করছি না, বাট হিউম্যান রিসোর্স বা পিপল অ্যান্ড কালচারে যেটা বলে যে, ট্রুথ বি টোল্ড, এখানে হাই সোসাইটি যাদের বলি, যারা একটু সোসাইটিতে অ্যাফ্লুয়েন্ট, তারা একটা ভালো এডুকেশন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তারাও যেমন আছে। যেমন যারা আমাদের মতন অ্যাভারেজ আছি, তারা যারা বাংলা মিডিয়াম থেকে শুরু করে ইংলিশ মিডিয়াম থেকে যারা পড়াশোনা করে তারাও আছে। যারা অলরেডি মেধাবী বাট একটু রিলিজিয়াস, তারা যারা মাদ্রাসা থেকে আসে। এবং বাংলাদেশে একটা কথা আছে যে পিপল হু আর সোশ্যালি ব্যাকওয়ার্ড কামস ফ্রম মাদ্রাসা, উইচ ইজ নট দ্য কেস, বাট এভাবে কিন্তু ক্যাটাগরাইজ করা হয়। বাট নর্থ সাউথই আসলে আমাকে শিখিয়েছে, এবং আমি বলবো নর্থ সাউথে একটা প্লেস যেখানে সব ধরনের স্টুডেন্ট আছে, তাই না? সো এইটা আসলে কি, আমি যদি এখন ফর এক্সাম্পল একটা এফ্লুয়েন্ট কারো কাছে যে কথা বলি, আমি ভার্নারেবল হই, এবং সে আমাকে ওইটা রিওয়ার্ড না করে, আই হ্যাভ অ্যানাদার কমিউনিটি, রাইট? সো আমি বলবো, ইন টার্মস অফ স্টুডেন্টস যারা আসলে ইউনিভার্সিটিতে আছে, তাদেরকে বুঝতে হবে যে যেটা আমরা বলি ফিলোসফিক্যালি, যে 3টা জিনিস যদি কাউকে দেওয়া হয়, আজকে যদি আমি রাকিবকে বলি, 12 বছর আগে রাকিব তুমি নলেজ নিবা, পাওয়ার নিবা, নেটওয়ার্কিং নিবা, মেবি রাকিব একটা ডিফারেন্ট অ্যান্সার দিত, বা এখন যদি বলি ডিফারেন্ট অ্যান্সার দিত। আমি সবাইকে বলবো যে নলেজ, আচ্ছা রাকিবকে জিজ্ঞেস করি, 3টার মধ্যে তুমি কোনটা নিতা? 3টা বলছে নলেজ, পাওয়ার, আর একটা হচ্ছে নলেজ, মানি, একটা হলো নেটওয়ার্কিং। এই 3টা জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস নিতে হবে, কোনটা নিতা, কেন নিতা? মোস্ট লাইকলি নেটওয়ার্কিং সবার শুরুতে নিতাম, তারপর নলেজ নিতাম, এন্ড দেন থার্ড অপশন হয়তো বা মানি হইতো। হ্যাঁ, সো এই যে এটা পিছনে আমার কিছু যুক্তি আছে, আমি জাস্ট একটু add করে দিই। সেটা হচ্ছে নেটওয়ার্কিংটা কেন গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়, কারণ ভালো মানুষের সাথে থাকলে শেখার আগ্রহটা অনেকখানি বেড়ে যায়। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি, আমি রিসেন্ট টাইমে একটা স্পোর্টস খেলা শুরু করছি। তো এটা আমি ছোটবেলা থেকে খেলছি, বাট ভুলভাবে খেলছি। আমরা তো আসলে কেউই প্রফেশনাল ভাবে কোনো কিছু খেলি না। বাট আমি যে মাঠে খেলা শুরু করছি বসুন্ধরা আবাসিকের ভিতরে, দেয়ার লাইক সুপার প্রো প্লেয়াররা ওখানে খেলে আর কি। তো ওই জায়গাটাতে ধরেন আমার মানে খেলা তো দূরে থাক, মানে ওখানে টিকে থাকাই আমার জন্য খুবই কষ্টকর বিষয়। তো আমি শুরুর দিকে যাই, দেখি যে মানুষজন বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, এটা সেটা বলে। তো ওখানে 2টা গ্রুপ আছে, একটা 7টার সময় স্লটে খেলে আর একটা 9টার সময় স্লটে খেলে। তো আমি 7টার সময় স্লটেও কিছুদিন খেলছি। 9টার সময় স্লটে যখন খেলে দেখলাম যে 9টার সময় মানুষজন আমার থেকে বয়সে অনেক সিনিয়র, বাট দে আর মাচ মোর ওয়েলকামিং। তারা যেটা করে, আমি ভুল করলে শেখাই দেয়, তারা আমাকে বলতেছে। আমি অনেকক্ষণ হয়তো বসে থাকতে হয় একটা গেম পাওয়ার জন্য, বাট স্টিল তারা আমাকে দেখা যায় যে অনেক কিছু শেখায়। তো আমি চিন্তা করলাম যে ওই গ্রুপটাতে থাকা আমার জন্য মাচ মোর বেটার, কারণ হইতেছে তাদের সাথে থাকলে আমি অনেক কিছু শিখতে পারি। তো রাইট পিপলের সাথে থাকাটা আমার কাছে মনে হয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, এবং রাইট পিপলের সাথে যখন আমি আসি, দ্যাটস দ্য বেস্ট টাইম যখন আমি নলেজ গেইন করতে পারি। আর যখন আমার নেটওয়ার্ক থাকবে, নলেজটা চলে আসবে, মানি নিয়ে আমার কাছে মনে হয় না যে আর বিশেষ কোনো কিছু বা ফাইনাল আউটকাম নিয়ে আসলে টেনশন করার কোনো কারণ থাকে আলটিমেটলি। প্লিজ খুব সুন্দর করে উত্তরটা দিয়েছে, এবং আমি এই উত্তরের জন্য আমি যেটাকে বলবো কি জন্য এই উত্তরটা দিতে পেরেছো, এটা হলো গিয়ে
ওই যে নর্থ সাউথে ক্লাস করেছি এই জন্য এটা আসলে এটা আসলে এটা আসলে মজা করে বললাম। এই চিন্তাটাই আসলে আমি সবাইকে বলবো, এবং আই থিঙ্ক তোমার চিন্তাটা আসছে এই এক্সপিরিয়েন্স থেকেই, যে টাকা থাকলে, নলেজ না থাকলে আসলে টাকা দিয়ে কিছু করা যাবে না। নলেজ থাকলেও আমি যদি আসলে টাকাও, মানে আমি যদি নলেজও থাকে, টাকা পয়সা না থাকলে আমি কিন্তু ইম্প্যাক্টও ক্রিয়েট করতে পারবো না, রাইট? বাট নেটওয়ার্কিং থাকলে ইউ ক্যান ট্যাপ ইনটু পিপল হু আর নলেজেবল, ইউ ক্যান ট্যাপ ইনটু পিপল হু হ্যাভ মানি। সো এই নেটওয়ার্কিংটা আসলে নিজেদের যেটা গ্যাপ আছে ওইটা আসলে অন্যদেরকে দিয়ে ফিল করানো যায়, আর নিজের যেটা সুপার পাওয়ার আছে ওইটা অ্যাম্পলিফাই করা যায়। সো নর্থ সাউথে যেটা হয়েছে, আমি যেটা বুঝাতে চাচ্ছি যে নর্থ সাউথে আমি যদি চিন্তা করে দেখি যে ইউ আর এক্সপোজ টু ডিফারেন্ট ইকোসিস্টেমস একটা পার্টিকুলার ভার্সিটিতে, আমি সবার সাথে ক্লাস করছি। সো এটা কেন ইম্পর্টেন্ট অর্গানাইজেশনও, যে ইউ আর বিকামিং গ্লোবাল সিটিজেন। মানে তুমি যদি ঢাকা থেকে পড়াশোনা করে নর্থ সাউথে যাও, তুমি ঢাকার এনভায়রনমেন্টে বুঝতেছো, আসলে হবে না, কারণ তোমাকে রাজশাহীর আরেকটা স্টুডেন্টের সাথে বসতে হচ্ছে, বুঝার চিন্তা শক্তিটা বাড়াতে হচ্ছে, যে ও আসলে জিনিসটা কিভাবে দেখে, ওর প্রবলেম সলভিং স্কিলটা কি, ও আসলে কোন এক্সপিরিয়েন্স থেকে আসছে। সো এই এই যে একটা মাল্টি, বাংলাদেশে তো আসলে মাল্টি কালচারাল বলবো না, যে মাল্টি এথনিসিটি যদি বলি, যে এক একটা রিজন থেকে আসছে, এক একটা এডুকেশন সিস্টেম থেকে আসছে, এদের সাথে কথা বলা, এদের সাথে এক্সপিরিয়েন্স করা জিনিসটাই কিন্তু আসলে পরে যখন ইউ গো টু ডিফারেন্ট অর্গানাইজেশন, ডিফারেন্ট কান্ট্রি যেখানে মানুষজন আসে এখানে কাজ করে, তখন ইউ বিকাম এ গ্লোবাল সিটিজেন। এই জিনিসটা আমি আসলে সবচেয়ে বেশি এমফাসিস করবো ইউনিভার্সিটিতে যারা আছে, যে ইউ বিকাম ভার্নারেবল। দেখো কোন কমিউনিটি তোমাকে একসেপ্ট করছে, কোন কমিউনিটি রিজেক্ট করছে। ট্রাস্ট মি, নর্থ সাউথে সবাই বিকামস এ গ্লোবাল সিটিজেন, কারণ সে আসলে ওইভাবেই মানুষের সাথে ইন্টারাক্ট করার চেষ্টা করছে, এবং আমরাও দেখে আসছি। আই হ্যাভ পিপল ফ্রম লাইক 0 to 10 ইন টার্মস অফ দ্য স্পেকট্রাম বোঝাইতে চাচ্ছি, যে আমি সবার সাথে কমিউনিকেট করতে পেরেছি। আই এম ভেরি লাকি। এবং যারা আছে, জাস্ট থিঙ্ক অ্যাবাউট হাউ ইউ লার্ন ইন ইউনিভার্সিটি, বাট হাউ ইউ নেটওয়ার্ক উইথ পিপল। এটা যদি আসলে ঠিক মতন করা যায়, আসলে ওয়ার্ক প্লেসে অনেক বেশি ইজি হয়ে যায়। রাইট, আপনি ভাইয়া ওই আপনার কথার ভিতরে বলতেছিলেন যে অ্যানাদার কমিউনিটি হয় কি, যে ধরেন আমি যে আমার খেলার এক্সাম্পল দিয়ে যদি বুঝাই, যে 6টার সময় বা 7টার সময় স্লটে আমি দেখলাম যে আমি আসলে তাদের সাথে কোপ আপ করতে পারতেছি না, হিউমিলিটি বা ওই সবকিছু মিলে আসলে খুব ডিফিকাল্ট হয়ে যেতেছে। তো আমি পরবর্তীতে চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, আমি 9টার সময় ট্রাই করি। বাট ইউনিভার্সিটিতে থাকা অবস্থায়, ইভেন আমিও যখন আমার ওই বয়সটাতে ছিলাম, ওই এনার্জি কিন্তু সবসময় থাকে না। হয়তো একটা বড় ভাই একটা কথা বলছে, আমি একটা ছোট প্রজেক্ট করা স্টার্ট করছিলাম, সেই প্রজেক্ট করাটাই বন্ধ করে দিলাম, যে না ভাইয়া বলছে, তার মানে আসলে মনে হয় এটাতে কোনো কিছু হবে না। বাট আমি হয়তো বা জানি যে আমি হয়তো কিছুই জানি না, আমি কিছুই পারি না, আমি মাত্র শেখা শুরু করছি। সো ওই ছোট প্রজেক্টটা হয়তো আমার জন্য বেনিফিশিয়াল ছিল। সো এরকম একটা সিচুয়েশনে যে ডিফারেন্ট মানুষের কাছ থেকে পার্সপেক্টিভ নেওয়া, বা ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় কার কাছ থেকে সাজেশন নিলে সেটা তার জন্য মাস্ট নট হেল্পফুল হবে। আমি পার্সোনালি বলবো টিচার্স আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট গাইডিং লাইট হাউস ফর দ্য স্টুডেন্টস। সো এখন যদি আমাকে কোয়েশ্চেন হয় টিচাররা কি আসলে ওটা করে, এটাতে আমি যাচ্ছি না, বাট আমার এক্সপেকটেশন এটাই যে ওরা আসলে ভার্নারেবল গ্রুপস অফ সোসাইটি, তারা এখন শিখতেছে, রাইট? তারা এখন অনেক কিছু ভুল করবে, তাদেরকে ভুল করার ওই স্পেসটা দিতে হবে। এবং এটা আসলে এডুকেশন সিস্টেমে যারা আছে, অ্যান্ড ইউ রান দিস অ্যামেজিং থিং, প্রোগ্রামিং হিরো, ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ বিং এন এডুকেটর। যারা এডুকেটর আছে, এটা তাদেরই দায়িত্ব, যে আমাকে যখন আমার টিচার ফোর্স করে টু মেক এ টিম, নট উইথ মাই টিমমেটস যাদের সাথে আমি বসি, বাট অ্যাক্রস দ্য রুম, তার মানে কি আমার টিচারটাই আমাকে ওই ওয়ালটা ব্রেক করে দেওয়ার চেষ্টা করছে। টিচার যদি বলে তোমরা গ্রুপ করে চলে আসো, তাহলে কিন্তু হচ্ছে না জিনিসটা। সো আমি বলবো বাচ্চাদেরকে এত প্রেশার দেওয়ার কোনো দরকার নাই। আমি বলবো যে টিচার্সদেরকে আমরা প্রেশার দিই। আমরা ডেফিনেটলি জানি এখানে টিচাররাও আছে যারা দেখে, দে শুড টেক দ্য রেসপন্সিবিলিটি টু মেক শিওর ওই সেফ স্পেসটা দেওয়া হয়। ওরা যখন দেওয়া শুরু করবে, একটা গ্রুপ প্রেজেন্টেশন হবে, একটা গ্রুপে সবাই থাকবে, আস্তে আস্তে ওইটা কিন্তু হয়ে যায়। আর ছোট একটা প্র্যাকটিক্যাল বলি, এটা তো ফিলোসফিক্যাল কথা হলো, প্র্যাকটিক্যাল যদি বলি, লাইক এনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স, আমরা ইউনিট টেস্ট কেস যখন করি, ছোট একটা ব্ল্যাক বক্স নিয়ে কাজ করি। সো আমি বলবো পুরো ইউনিভার্সিটিটার জিপ ভার্সনটা হলো কি একটা ক্লাব। সো ইফ ইউ অ্যাটেন্ড ডিবেটিং ক্লাব, কম্পিউটার ক্লাব বা ড্রামা ক্লাব বা এনি ক্লাব, ওখানেও কিন্তু ডিফারেন্ট মানুষজন আছে। সো একটা কমন প্ল্যাটফর্মে যখন ডিফারেন্ট মানুষ থাকে, তখন কিন্তু ইন্টারাকশনস গুলো হয়, বোঝা যায়। ফর এক্সাম্পল, আমার বিবিএ কানেকশন কিন্তু থাকার কথা ছিল না, কিন্তু যেহেতু আমি ডিবেট ক্লাবে ছিলাম, যেখানে বিবিএ স্টুডেন্টস আসছে, আমার কিন্তু বিবিএ এর সাথে একটা ভালো সখ্যতা গড়ে উঠেছিল, রাইট? সো আমি এটাই বলবো যে তোমাদের প্রেশার নেওয়ার দরকার নেই। তোমরা টিচারের কথা শুনো, তোমরা নিজেদের সাথে সবার সাথে কথাবার্তা বলো, বাট নিজেদেরকে টু পুট ইউরসেলভস আউট দেয়ার ইন দ্য ওপেন,
এটার জন্য যে একটা ল্যাব লাগে, সেই ল্যাবটা হলো গিয়ে ক্লাব। এবং এই Right. ক্লাবে যে আসলে নেটওয়ার্কিংটা শুরু হয় এবং তোমার স্কিল সেট শুরু হয়, এর থেকেই কিন্তু সফট স্কিল আসে। সো ওইটা আসলে বিগার কনভারসেশন, বাট আমি বলবো যে প্লিজ স্টার্ট ক্লাব, জয়েন দ্য ক্লাব, জয়েন ডিসকাশন ফোরামস। রাকিব, তুমি কি কোনো ক্লাব করতে ইউনিভার্সিটিতে? ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় আমি ক্লাবের ভিতরে ছিলাম না, কারণ হচ্ছে আমি যেটা হয়েছে যে আমি প্রোগ্রামিং করা স্টার্ট করছি যখন আমি ক্লাস 9-এ পড়ি। তো ইউনিভার্সিটিতে আমি খুবই কম সময় থাকতাম, আর ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারে থাকা অবস্থায় আলহামদুলিল্লাহ আমি রেজিস্ট্রেশনে কাজ করা শুরু করি। সো আমি যেটা হইতো যে কত দ্রুত আমার ক্লাসটা শেষ হবে, আমি খুব আর্লি মর্নিং ক্লাসে যাইতাম এবং ক্লাসটা শেষ করে জাস্ট আমি ইউনিভার্সিটি লিভ করতাম। কারণ আমার যেটা হইতো যে আমার কলিগস এন্ড কোয়ার্কার যারা ছিল Yes. তাদের সাথে থাকতে আমার বেশি ভালো লাগতো আর কি। সো তোমার ক্লাবটা ছিল অফিস স্পেস, রাইট? সো অফিস সো যারা আসলে যে অফিস স্পেসে যে ইন্টারাকশন করে, ওটা তো পরের স্টেজে, তোমার স্টেজে আগে হয়েছে, বাট ইউ আর ভেরি লাকি টু গেট দ্যাট নেটওয়ার্কিং ইনসাইড দ্যাট Right. ব্রেন স্টেশন, কারণ ওরা তো অ্যামেজিং একটা কর্পোরেশন। সো মেক সেন্স। এখন আমি আপনার কাছে নেক্সট আসলে যে জিনিসটা জানতে চাইবো সেটা হচ্ছে আফটার অল দিস 12 ইয়ার্স আপনি যদি এখন আবার আপনার ইউনিভার্সিটির 4টা বছরের সময়টা হাতে পান এবং এখন এআই আছে এবং চাকরি বাকরি নিয়ে মানুষের ভিতরে একটা টেনশন কাজ করতেছে, কি হবে না হবে, ওই সেই ঠাকুমা ঝুলির মতো যে কি হয় গা সমসম এরকম একটা সিচুয়েশন চলতেছে, চারদিকে কনফিউশন, করবো কি করবো না। বাট কম্পিউটার সায়েন্সে তো অলরেডি ভর্তি হয়ে গেছি, এখন 4টা বছরকে আমি কিভাবে ইউটিলাইজ করলে পরবর্তীতে আমি চাকরি বাকরি পাইতে আমার জন্য ধরেন হেল্পফুল হবে। আই মিন যারা ধরেন মেবি 2028 অথবা 2029 অর মেবি 2027 জব মার্কেটে ঢুকবে, তাদের জন্য আসলে আপনার সাজেশন কি? ইভেন 4 বছরটাকে আসলে কিভাবে সাজাইলে আগামী দিনগুলোর জন্য মোটামুটি রিজনেবল ভাবে ফাইট করা যাবে অ্যাটলিস্ট? অনেক বড় কোয়েশ্চেন। আজকে যে অ্যান্সার দেব, মেবি 6 মাস পরে এই অ্যান্সারটা ওন স্ট্যান্ড Invalid হয়ে যাবে। ইনভ্যালিড হয়ে যাবে এই যেভাবে প্রোগ্রেস করছে। বাট Right. এইটাই হয় আসলে যে কিছু জিনিস আছে, আমরা বলি ফার্স্ট প্রিন্সিপাল। আমরা যদি কিছু ফার্স্ট প্রিন্সিপাল ঠিক মতন করতে পারি, ইররেসপেক্টিভ অফ দ্য লোকেশন, টাইম লাইন এন্ড দ্য হিস্ট্রি। ফর এক্সাম্পল, ফার্স্ট প্রিন্সিপাল বলতে আমরা সবাই অনেস্ট মানুষ হব, এটা কিন্তু একটা ফার্স্ট প্রিন্সিপাল। এখন আমি অনেস্ট পার্সন কি সিঙ্গাপুরে হচ্ছি, না বাংলাদেশে হচ্ছি, না ইউএসএ হচ্ছে, ডাজন্ট ম্যাটার। আমরা এটা জানি যে অনেস্ট মানুষ কিন্তু রিওয়ার্ডেড হয় লাইফে। কেন? তাদেরকে ওইভাবে মানুষ বিশ্বাস করে, তাদের কাছ থেকে মানুষ ব্যবসা করে, তাদের কাছ থেকে মানুষ রিলেশনশিপ করে। সো এই যে অনেস্টি কিন্তু একটা ফার্স্ট প্রিন্সিপাল। সো যারা স্টুডেন্টস এখন আছে, তারা কিছু যদি ফার্স্ট প্রিন্সিপাল ঠিক মতন করে এবং বুঝার চেষ্টা করে, তাহলে কিন্তু আমি বলবো ইররেসপেক্টিভ অফ দ্য টাইম লাইন অর দ্য এআই গ্রোথ, দে ক্যান সার্ভাইভ। সো এটা আসলে অনেক ব্যাখ্যা দিয়ে বলতে হবে। সো শুরুতে যদি আমি বলি, আসলে একটা সুন্দর উদাহরণ দিই। আমি নিজেকে একটা কথা দিয়ে বলি যে আই ক্যান স্পিক টু হিউম্যানস এন্ড মেশিন, যে আমি আসলে আচ্ছা। মানুষের সাথে কথা বলতে পারি, কারণ আমি ছোটবেলা থেকে বিতর্ক করতাম, একটু বেশি কথা বলি অফেন অ্যাট টাইমস। কিন্তু যেটা হয়েছে, সেম জিনিসটা আমি কিন্তু মেশিনের সাথেই করি। আমি আজকে প্রোগ্রামার কেন হয়েছে, কারণ আমি মেশিনের সাথে আসলে কনভারসেশন করতে পারি। মেশিনকে আমি একটা কিছু বললে মেশিন আমাকে রিপ্লাই দিতে পারে। আমার কাছে মনে হয় এই জিনিসটাতে একটু ফোকাস করা উচিত। আমি যেটা এখন বলবো, যে যখন আমরা প্রোগ্রামিং শুরু করেছি, আই স্টার্টেড প্রোগ্রামিং ব্যাক ইন ক্লাস 7, কিন্তু আসলে বেসিক্যালি তো ইউনিভার্সিটি লাইফে এসে আমার প্রোগ্রামিং ধরা হয়েছে। আমার ফার্স্ট প্রোগ্রামিং এর মধ্যে আমরা কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজেও অনেক প্রোগ্রামিং করেছি, সবাই কিন্তু এটা ইউনিভার্সিটিতে করে। কিন্তু আমরা কিন্তু সবাই কিন্তু ডেভেলপার, নট অফ অ্যাসেম্বলি কোড, রাইট? কারণ অ্যাসেম্বলি কোডটা কি, ইটস লাইক এ মেশিন টু মেশিন ল্যাঙ্গুয়েজ, যে আমি মেশিন Right. যেটা সবচেয়ে ভালো বুঝে ওই ল্যাঙ্গুয়েজটা লিখছি। আমাদের সময় কিন্তু টাইপস্ক্রিপ্ট ছিল না, আমরা কিন্তু জাভাস্ক্রিপ্ট করে আসছি, ওইগুলোতে নাই গেলাম, পিএইচপি, জাভাস্ক্রিপ্ট করে আসছি, তারপর হঠাৎ সাডেনলি একদিন টাইপস্ক্রিপ্ট আসছে। তার মানে কি, আমরা কিন্তু কম্পাইলারে কি হচ্ছে, মেশিন ল্যাঙ্গুয়েজে কি হচ্ছে জানি না, কিন্তু ঠিকই উই কুড কনভারসেট উইথ দ্য মেশিন, জাস্ট ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়েছে। এখন যদি আমি বলি, এখন কিন্তু যারা জেনজি আছে, তাদের কিন্তু আসলে কোডিং করার সিনটেক্স কিন্তু জানার দরকার নাই, ইফ দে আর ট্রাইং টু বি এ কোডার, রাইট? আমরা যেমন কম্পাইলার কোড কেমনে লেখে ওটা জানি নাই, আমরা যেমন মেশিন ল্যাঙ্গুয়েজ শিখি নাই, জাস্ট টাইপস্ক্রিপ্ট শিখেছি, উই ক্যান স্টিল হ্যাভ আ কনভারসেশন উইথ দ্য মেশিন। এখন যারা আছে তাদেরকে সেম ফার্স্ট প্রিন্সিপাল বুঝতে হবে, যে হাউ দে ক্যান হ্যাভ আ কনভারসেশন উইথ দ্য মেশিন। এই জিনিসটা যখন ক্র্যাক করতে পারবে, তখনই কিন্তু দে আর রেডি ফর দ্য নেক্সট এআই বুম। কিভাবে? Yeah. কারণ এখন তার মানে কি, সে এআই এর সাথে কিভাবে কনভারসেশন করতে হবে, তার এই জিনিসটা বুঝতে হবে, তার এই ল্যাঙ্গুয়েজটা জানতে হবে, যে কিভাবে এআই কে বললে ওই কাজটা করা হয়। এখন যেটা সমস্যা হয়েছে, যেটা বাচ্চাদের মধ্যে হয় এবং আমাদের মধ্যেও শুরুর দিকে হয়েছিল ব্যাক ইন 2023 যখন চ্যাট জিপিটি আসে, যে ফর এক্সাম্পল ওই যে
এটাতে একটু বড় করেই বলি, আমরা হ্যাঁ, এই হ্যাঁ, এজেন্টস নিয়ে কথা বলি, তো আমরা এই এজেন্টস নিয়ে কথা বলি। তো এই এজেন্টটা আসলে কি, যে আসলে একটা এলএলএম যেটা টুল এক্সেস করতে পারে একটা কাজ করার জন্য। এলএলএম তো আমরা সবাই জানি, এখন একটা যদি তাকে আমি একটা ক্যালকুলেটর দিয়ে দিই এলএলএম কে, তার মানে সে আমাকে অঙ্ক করে দেখাতে পারবে। তাকে যদি আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিই, সে ওটা এক্সেস করে বলে দিতে পারবে দিস ইজ দ্য লাস্ট আপডেট ফ্রম দ্যাট ওয়েবসাইট। সো আমরা কিন্তু বাংলাদেশে ছোটবেলা থেকে এজেন্টস নিয়েই বড় হয়েছি। আমরা বাবা মাকে দেখছি, সবাইকে দেখছি যে আমাদের কিন্তু এজেন্টস আছে। যেমন আমাদের ট্যাক্স অনেকেই আমরা এখন দেই না, আমাদের এজেন্ট আছে, আমরা বলে দিই ট্যাক্স দিয়ে দাও, ও কিন্তু দিয়ে দিচ্ছে, তাই না? আমরা কিন্তু চিন্তাও করছি না কি হচ্ছে। আমরা ব্যাংকে যাচ্ছি, বলে দিচ্ছি যে ব্যাংক এই কাজটা করো, ও কিন্তু এটা সুন্দর মতন করে দিচ্ছে। কিন্তু যেদিন ব্যাংকার আমাকে বলবে যে এই কাজটা আপনার এই জন্য হবে না, তখন কিন্তু প্যারা খেয়ে যাবে আমি অ্যাজ এ সামন হু ওয়েন্ট টু দ্যাট সার্ভিস, রাইট? আজকে যদি আমি ব্যাংকিং সেক্টর অনেক দিন ধরে কাজ করে একটা ব্যাংকে যে কেউ যদি আমাকে এটা বলে যে স্যার আপনার তো আসলে এটা হবে না, আমি কিন্তু ইমিডিয়েটলি ধরে ফেলতে পারবো, কারণ আই নো দ্য ল্যাঙ্গুয়েজ অফ ব্যাংকিং, রাইট? সো এই এজেন্টস নিয়ে আসলে এটা একটা চিট কোড হয়ে গেছে। সবাই মানুষের সঙ্গে কথা বললেই হবে, কিন্তু কথা বলার কিন্তু ভাষা আছে, ল্যাঙ্গুয়েজ আছে। এআই এর সাথে কিভাবে কাজ করতে হয় এগুলা জানতে হবে। একটা সিস্টেম ডেভেলপ করতে হলে আসলে সফটওয়্যার প্রিন্সিপাল, হ্যাঁ মেবি তোমার, এখন আমরা যেটা বলি, আমরা কিন্তু ক্লিন কোডের বই পড়েছি, আমাদের কিন্তু সেশন নিয়েছে, আমরা নিজেরাই Right, নিয়েছি হাউ টু right, রাইট ক্লিন right. কোড। এখন কিন্তু ক্লিন কোডের আসলে জামানাই নেই। এখন আমাদের দেখতে হবে যে রাকিব ভাই কিভাবে কোড করতেছে এআই দিয়ে, ওটা আমি দেখি। সাদ ভাই কিভাবে কোড করতেছে এআই দিয়ে, এটা আমি দেখি। এইটাই কিন্তু আমার জন্য এখন একটা দ্য নেক্সট বুক। হাউ আই এম ইউজ, জাস্ট ইমাজিন আমরা ওপেন এআই এর কারসারে যারা কাজ করে, কারপাতির মতো লোকের পাশে যদি বসে থাকি, ওটাই কিন্তু দেখতে হবে যে ওরা এআই কিভাবে ইউজ করতেছে তাদের প্রোগ্রামিং জিনিস সলভ করার জন্য, রাইট? সো জিনিসটা সেম, আমরা শিখেছি কিভাবে টাইপস্ক্রিপ্টে করতে হবে, পিএইচপি তে করতে হবে। স্টুডেন্টসরা এখন ওইটাই শিখতে হবে যে কিভাবে মেশিনের সাথে কথা বলতে হবে। এই যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এরপরে কনটেক্সট ইঞ্জিনিয়ারিং, এরপরে যে সিস্টেম ডিজাইনিং, আমি বলবো নাথিং হ্যাজ চেঞ্জড। দ্য ওয়ে দ্য ল্যাঙ্গুয়েজ হ্যাজ চেঞ্জ এন্ড ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ফার্স্ট প্রিন্সিপাল। আমি ল্যাঙ্গুয়েজটা কিভাবে শিখবো, ওইটা যদি আমি শিখতে পারি, তাহলে দে আর ভেরি, মানে আমি বলবো ক্যান আন্ডারস্ট্যান্ড কোন জবে আসলে কি করলে আসলে সে সার্ভাইভ করতে পারবে, নট অনলি সার্ভাইভ, এক্সেল করতে পারবে। আমরা চিন্তা করি আমাদের সার্ভাইভ করতে হবে, আসলে আমাদের চিন্তা করতে হবে আমরা এক্সেল করব, তাহলেই তো পুষ্টা আসবে। Right. তো আমি এটাই বলবো যে জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য ফার্স্ট প্রিন্সিপালস অ্যাট ইউনিভার্সিটি। ইফ ইউ আর সিএসসি স্টুডেন্ট, থিঙ্ক অ্যাবাউট হাউ ইউ আর কমিউনিকেটিং উইথ দ্য মেশিন। এই মেশিনে কমিউনিকেশন করার জন্য ইউ হ্যাভ টু রিড আপ, স্যারদের সাথে কথা বলতে হবে, এখন কি হচ্ছে এটা নিয়ে জানতে হবে। সো পড়ার তো আসলে শেষ নাই, জানার তো শেষ নাই, ওইটা স্টিল Right. কন্টিনিউস ইভেন ইন দ্য এজ অফ এআই। বাট এই So, 2026 এ এসে আমরা এই ইন্টারনেটের ভিতরে যদি ঢুকি, বিশেষ করে শর্টস বা রিলস এর ভিতরে ভাই যে জিনিসটা দেখি, যে একটা প্রম্পট দিচ্ছি, একটা ল্যান্ডিং পেজ বের হয়ে যাচ্ছে, একটা হয়তো বা মোবাইল অ্যাপে স্কেলেটন দাঁড়াই যাচ্ছে, কিন্তু যে ছেলেটা মাত্র প্রোগ্রামিং স্টার্ট করছে, ও কিন্তু এটা বুঝে না যে এটা বয়লার প্লেট নাকি এটা একটা জাস্ট বেসিক স্কেলেটন নাকি কি, বা ও ভাবতেছে যে অ্যাপ তো হয়ে গেছে, তাইলে আমি এখন আর কষ্ট করে প্রোগ্রামিং কেন শিখবো? কারণ প্রোগ্রামিং শেখা তো আসলে ইটস ভেরি টাফ থিং। এটা তো খুবই প্যারাদায়ক জিনিস, আসলে প্যারাদায়ক জিনিস। আমি ওই যে যেই স্পোর্টস এর কথা বলতেছিলাম, আমি নিজে যেটা শিখতেছি, আমি তো ধরুন কম বেশি টুকটাক খেলতে পারি, কিন্তু কোচ যখন এটা শেখায়, উনার শেখানো হচ্ছে খুবই ব্রুটাল। মানে উনি একই জিনিস যেভাবে প্র্যাকটিস করাতে থাকে, ধরেন হাত ব্যথা হয়ে যায়, তো মাঝে মধ্যে মনে হয় যে আমি তো খেলতে পারি, তাহলে এই মানে করার আসলে মানেটা কি? এখন কি আমার আসলে আর ওই বেসিকে যাওয়ার কোনো দরকার আছে কিনা, বা প্রোগ্রামিং শেখা 2026 এ স্টিল রেলেভেন্ট কিনা? ট্র্যাডিশনাল করতে রেলিভেন্ট না, ট্র্যাডিশনাল অর্থে যদি আমি আচ্ছা। বলে থাকি যে এখন আমার আসলে ফর লুপ লেখা শিখতে হবে, ট্র্যাডিশনাল ক্ষেত্রে যদি বলি এখন ফর লুপ লেখা শিখতে হবে, আমি বলবো ট্র্যাডিশনাল ক্ষেত্রে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার এখনো ওই টাইমটা নাই। বাট ফর লুপটা আসলে কি করি, ইটারেট করার জন্যই তো লিখি। সো একটা Right. লিস্ট থেকে ইটারেট করি। সো এইগুলা শিখতে হবে যে একটা সিস্টেম যদি ইটারেট করতে হয়, সিস্টেমটা কতটুকু রেজিলিয়েন্ট, এই সিস্টেমটা আমি কিভাবে বানানো, এটা কন্টিনিউয়াসলি এই ফর লুপটা চালাতে পারবে, রাইট? সো আমাদের ওই সিস্টেম গুলা নিয়ে আসলে ট্রেডিশনালি পড়তে হবে। সো আমি যদি একটা ছোট এক্সাম্পল দিই, দ্য ওয়ে ইউ সেড, সেটা হলো যে এআই তো আসলে হ্যালুসিনেট করে, তাই না? যে আমি নেক্সট ওয়ার্ডটা কি হবে। সো পুরাটাই কিন্তু হ্যালুসিনেশন, যত বেশি কনটেক্সট দেবো তত বেশি বেটার অ্যান্সার দিই, কিন্তু ও কখনো বলবে না আমার অ্যান্সারটা ভুল, ও কিন্তু জাস্ট অ্যান্সারটা বলে দিবে, তাই না? হুম। সো যেটা হলো, এটা আসলে আমরা সবাই যখন এখন ইকোসিস্টেম, এটা অনেক সুন্দর একটা এক্সাম্পল দেয় যে এআই এর কাছে আসলে একটা চিট কোড আছে, তুমি যেটাই বলবা ও চিট কোডটা দেখে ওটা অ্যান্সার দিয়ে দিবে, ওর কাছে একটা চিট শিট আছে, রাইট? হুম। এর মানে এই না যে ও কিন্তু ইন্টেলিজেন্ট।
সো আমি কালকে যদি একটা স্টুডেন্টকে আমি একটা চিট কোড দিয়ে বলি এটা পরীক্ষা দাও, ও একটা অঙ্ক পারবে, দুইটা অঙ্ক পারবে, তিন নাম্বার অঙ্ক পারবে না, কারণ ওটা চিট শিটে নাই। কিন্তু ওটা যে ওর ক্রিটিক্যালি থিঙ্ক করে বের করতে হবে, ওটা কিন্তু আসলে ওর মধ্যে নাই। সো আমি বলবো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এখন এআই থাকাটা আসলে একটা চিট কোডের মতো, যে হ্যাঁ আমি এটা করে দিয়ে করে ফেলতেছি, বাট ওই যে আন্ডারস্ট্যান্ডিংটা, যে ক্রিটিক্যালি যে এই জিনিসটা আসলে কোথায় যেয়ে দাঁড়াবে, এটা আসলে ইউজেবল কিনা, এটা আসলে হ্যালোসিনেট করতেছে কিনা, আমি এআই দিয়ে কতটুকুই আসলে করতে পারবো। সো এটার জন্য যে গ্যাপ গুলো আছে, ওটাই কিন্তু প্রোগ্রামিং এখন, যে আমার আসলে বুঝতে হবে সিস্টেম কিভাবে। এবং তুমি অবাক হবা, ডোমিন ডিডিডি, ডোমিন ডিজাইন যেটা আছে, এটা কিন্তু মাঝখানে আমরা যখন কথা বলতাম সবাই বলতে হ্যাঁ এটা পড়া লাগবে না, হ্যাঁ পড়লে হবে, যারা মাইক্রো সার্ভিস করে তারাই করে। সো ওইরকম একটা স্কোপ আসছিল এবং বলতেছিল যে যারা মাইক্রো সার্ভিস করে তারাই ডিডিডি পড়ছে। এত কিছু চেঞ্জ হয়ে গেল, এত কিছু এআই আসছে, সবাই এখন বলতেছে আবার সবাই আমরা ডিডিডি পড়ি, যাতে করে আমরা জিনিসটা স্কোপ করতে পারি এআই আসলে কতটুকু স্কোপ নিয়ে কাজ করবে, তাই না? তার মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে রিলেভেন্ট হয় নাই, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রবলেমস গুলা চেঞ্জ হয়েছে। সেদিনই দেখলাম গুগলে এখন আর বলে না যে কোড করো, ওরা এখন বলে এআই আছে, এআই ইউজ করে সলভ করো। এখন কেউ আর মুখস্থ করে আসে না, ডাটা স্ট্রাকচারও মুখস্থ করে আসে না। ইটস লাইক এখন আর কেউ অঙ্ক করে না হাত দিয়ে, ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর ইউজ করে করো। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখাটা দরকার, কিন্তু কি শিখতে হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ওটা বোঝা উচিত। এই জন্য আমি বলবো প্রোগ্রামিং হিরো থেকে শুরু করে যারা সিনিয়র্স আছে, যারা আসলে কাজ করতেছে ফিল্ডে, জাস্ট রিচ আউট টু দেম এন্ড সি হাউ উই আর সলভিং দ্য প্রবলেমস উইথ এআই। তাহলে আই থিঙ্ক জিনিসটা অনেক বেনিফিশিয়াল হবে ফর দ্য নেক্সট 5 years or 10 years। মানে আমি জিনিসটার এক্সাম্পল রিসেন্ট টাইমে একটা ওয়েতে দেওয়া স্টার্ট করছে। ধরেন আপনি নিজে যদি ভাই কখনো চা বানাইতে পারেন, মানে ধরেন আপনি নিজে চা বানাইছেন, আপনি বুঝেন যে চায়ের ভিতরে লিকার বলে একটা জিনিস আছে, দুধ দিতে হয়, চিনি দিতে হয়, গরম পানি দিতে হয়, আবার অনেকে গরম পানি ছাড়াই ডিরেক্টলি শুধু দুধ দিয়েই চা বানাই ফেলে, এই টাইপের একটা বিষয় আছে। এইটার এক্সপিরিয়েন্স যদি আপনার থাকে, তাহলে আপনি ধরেন অন্য একটা র্যান্ডম প্লেসে গেলেন যেখানে আপনার পরিচিত এলাকার ভিতরে না, সেখানে যে একটা চায়ের দোকানে আপনি চা খাইলেন, খাওয়ার পরে আপনার মনে হইতেছে যে চার টেস্টটা ইউজুয়ালি আপনি যেভাবে খান সেরকম মনে হচ্ছে না, টেস্ট আপনার মন মতো হয় নাই। কিন্তু আপনি নিজে যদি চা বানাইতে না পারেন, আপনি কিন্তু বলতে পারবেন না যে লিকারের সমস্যা, নাকি চিনিতে সমস্যা, নাকি যে টি ব্যাগটা ইউজ করছে সেটার সমস্যা। So, ওই অ্যাঙ্গেলে যদি কিছু বলেন ভাই, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর এক্সাম্পল দিয়ে। এবং আমার কাছে এটা মনে হচ্ছে ইটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ সামওয়ান ইজ টু কল আউট দ্য হ্যালোসিনেটিং এআই। কেউ তো একজনের কল আউট করতে হবে, এবং তার মানে তাকে এক্সপার্টই হতে হবে। আমি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভাষায় বলি, এবং এটা আমাদের মনস্টার ল্যাব বাংলাদেশে আমরা করেছি, মনস্টার ল্যাব এজ এ গ্রুপ করেছি, কারণ দিনটা তো সবাইকেই একটা শক দিয়েছে। আমরা ট্র্যাডিশনে যারা কোড করতাম, ট্র্যাডিশনের একটা জিনিস শিখে আসছি, এটা তো 2023-তে আমরা একটা শক পেয়েছি যে মেশিনই এখন কোড করতেছে। সো আমরা ফার্স্ট যেটা বলি সেটা হলো গিয়ে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ আগে আমরা বলতাম আমি একজন ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার হব, যে আমি এপিআই বানাবো। আরেকজন বলতো আমি ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার হবো, কারণ আমি এইচটিএমএল পারি। আরেকজন বলেন আমি এইচটিএমএল ও পারি না, আমি জাস্ট ডিজাইন করব, জাস্ট ডিজাইন করে দিব। জাস্ট ইমাজিন আগে আমরা কি করতাম, একজন ফ্রন্ট ডিজাইন করতো, সে তার ডিজাইনটা একজন এইচটিএমএল করতো, তারপর একজন জাভাস্ক্রিপ্ট পিএইচডি ফাইল দিত, সেই পিএইচডি ফাইল এইচটিএমএল হইতো, এইচটিএমএল তো এইচটিএমএল থেকে জাভাস্ক্রিপ্ট অ্যাড করতো, তারপর একজন ব্যাকএন্ড বানাইতো, ব্যাকএন্ড করতো। সো যেটা হয়েছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এখন কিন্তু সবগুলো জিনিসই আছে, কিন্তু এই টিমটা নাই, ইউ আর অনলি অ্যালোন। এখন আমি এটা দিয়ে কি বুঝাইতে চাচ্ছি সেটা হলো যে এখন ইউ আর দ্য প্রজেক্ট ম্যানেজার, ইউ আর দ্য প্রোডাক্ট ওনার, যে আসলে ক্লায়েন্টের সাথে কথা বলবে। এর মানে কি? এর মানে এই না যে আমি ব্যাক এন্ড কোডিং জানবো না, আমি ফ্রন্ট এন্ড কোডিং। এখন তোমার আরো বেশি জানতে হবে যে ফ্রন্ট এন্ডেও এটা কিভাবে করা হয়। সো আসলে পড়াশোনার কাজটা কিন্তু বেড়ে গেছে। এখন কেউ যদি বলে এত বেশি পড়তে হয়, এখন তো নলেজ ইজ চিপ, বিকজ ইউ ক্যান রেডিলি অ্যাক্সেস ইট ইন ইউটিউব, ইন চ্যাটজিপিটি। কেউ যদি বলে যে আমি আসলে রিসোর্স অ্যাক্সেস করতে পারছি না, দ্যাটস অ্যাবসলিউটলি রং, রাইট? সো যেহেতু নলেজও চিপ হয়েছে, এক্সেসও চিপ হয়েছে, সো এফিসিয়েন্সিও কিন্তু বাড়ার কথা, এবং এটার জন্য কিন্তু চেষ্টা করতে হবে। সো আমি যেটা বোঝাতে চাচ্ছি, অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আগে আমরা যেভাবে এক একটা স্পেসিফিক ডোমেইনে প্রবলেম সলভ করার চেষ্টা করতাম, উইথ দ্য হেল্প অফ এআই ওটা আমরা এখন একসাথে করতে পারি। আমি একসাথে বলে দিতে পারি এই ফ্রন্ট এন্ডের এই ব্যাক এন্ড হবে। এখন এটা যে হচ্ছে না এটা জানতে তো আসলে পড়াশোনা করতে হবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে, রাইট? ডাটা স্ট্রাকচার বুঝতে হবে, কিন্তু এটা সবার বোঝার দরকার নাই।
আমি আসলে সবাইকে ভুল কথাও বলবো না, আমি বলেছি না আমি ব্যাংকে যেয়ে যদি ব্যাংকের প্রবলেম কেউ যদি আমাকে দেখায় আমি আসলে বুঝবো না, কেউই বুঝবে না, বাট যাই আসলে 10 বছর 12 বছর ব্যাংকার ছিল সে যেই যখন কথা বলে সে ধরতে পারবে যে তুমি আমার সাথে আসলে ইউ আর নট ডুইং রাইট থিং ফর মি, কারণ আমি জানি এটা কিভাবে ওয়ে অ্যারাউন্ড করে। সো অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার যতদিন মেশিনস আছে, মেশিন কাজ করবে, তাদের যে ল্যাঙ্গুয়েজটা আছে এটা আমাদের আসলে বুঝতে হবে, শিখতে হবে। আগে আমরা একটা ল্যাঙ্গুয়েজে কথা বলতাম ব্যাকএন্ড, যারা আমরা কয়েকজন ভালো নিজেদেরকে দাবি করতাম যে আমরা ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ার, ব্যাকএন্ড পারি, ফ্রন্টএন্ড পারি। এখন আসলে সবাই হলো গিয়ে একটা ফরওয়ার্ড ডিপ্লয়েড ইঞ্জিনিয়ার বলি, বা আমরা যদি বলি এই যে প্রোডাক্ট ওনার বলি, বা বিল্ডার বলি, বা ইনোভেটর বলি, তাকে আসলে সব ম্যানেজ করতে হবে। সো তোমার উদাহরণ দিয়ে আমি যদি বলি, তোমার কিচেনও আছে, তোমার ইনগ্রিডিয়েন্টসও আছে, তোমার প্যান্ট্রিও আছে, তোমার সব ধরনের চা বানানোর মেশিনও আছে। এখন তুমি নেসকেফের মতন ওই যে ভেন্ডিং মেশিন আছে, তুমি যদি চা পাতার জন্য ইন্ডাকশন চুলা চাও, তো তোমার টুলের কিন্তু অভাব নেই। কিন্তু দিন শেষে কিন্তু তোমার চা যে বানাতে হবে এটা তো জানতে হবে। সো পড়াশোনার আসলে কোনো বিকল্প নাই, টুলস গুলা বাড়ছে, টুলস গুলা বুঝতে হবে, দেখতে হবে। এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ এটা বুঝতে হবে যে আমি এখন নিজেই একাই অনেক কিছু করতে পারবো, এবং এটা নিয়ে যদি আগাই সবাই মিলে, এখন যদি রাকিবও বলে আমি সব পারি, আমিও যদি আমি সব পারি, দুজন মিলে যদি আসলে একটা টিম করি, দেখা যাবে যে টিমটা কিন্তু প্রোডাকশনে অনেক ভালো কোড দিচ্ছে, বেটার কোড দিচ্ছে। এন্ড এটা কিন্তু খারাপ না। আমি যদি ছোট একটা উদাহরণ দিই, যারা কিউএ আছে তারা কিন্তু এখন অনেক হতাশ হয়ে যাচ্ছে যে আমার তো এখন অটোমেশন হয়ে যাচ্ছে, আমার স্ক্রিনে কি আছে এটা জেমাই নেই বলে দিতে পারে, আমি ছবি দিলে ওরা বলে দিতে পারে যে এখানে কি ভুল হয়েছে, ছবি আমি কিন্তু ওখানে লিখেও দিই না, রাইট? সো কিউএদের কিন্তু আমি যেটা বলি, কিউএরা ইজ দ্য বেস্ট ইন্টারফেস বিটুইন দ্য ক্লায়েন্ট অ্যান্ড দ্য ডেভেলপার্স। আমার প্রজেক্টের সাকসেস কিন্তু কিউএ দ্বারাই ইনভলভ, তারাই কিন্তু ক্লায়েন্টকে বলে সব ঠিক আছে, তারাই কিন্তু ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস গুলা জানে যখন টেস্ট কেস লেখে, রাইট? তারাই কিন্তু ডেভেলপের জিনিসগুলা ডেভেলপমেন্ট করে। তাহলে কি কিউএ রোলটা এটা আসলে উপরে উঠে গেল না? সো এখন কিন্তু কিউএ ক্যান বি এ পিএম। যে কিউএ আছে সে কিন্তু এখন ইজিলি পুরো প্রোডাক্টের স্কোপটাই ডিফাইন করতে পারবে, ইনফ্যাক্ট কোডও করে ফেলতে পারবে। আমি এখন কিউএদেরকে যা বলি, তুমি জাস্ট বাগটা যদি এক জায়গায় লেখো, ইট ক্যান বি ইমিডিয়েটলি কনভার্টেড টু কোড থ্যাঙ্কস টু এআই এজেন্টস, তাই না? তার মানে কি, সবার বুঝতে হবে তারা যে লেভেলে আছে প্রোগ্রামাররা, তাদের নিচে একটা ইটস লাইক এ পিরামিড, সবার পজিশন আসলে উপরে উঠে গেছে। যারা এখন ব্যাক এন্ড ডেভেলপার ছিল তারা এখন ফ্রন্ট এন্ড ডেভেলপিং সব ডেভেলপার হতে পারবে, যারা কিউ আছে তারা এখন প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবে। তার মানে তাহলে স্টুডেন্টসরা কি পারবে? স্টুডেন্টসরা এটাই জানতে পারবে যে তাদের টুল সেট বেড়েছে, তাদের ক্যাপাবিলিটি বেড়েছে, তাদেরকে এখন এই ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে, এই প্রোগ্রামিং এর কনসেপ্টস গুলো শিখতে হবে, কিভাবে সিস্টেম বানায় এগুলো শিখতে হবে। তাহলেই কিন্তু তারা যে কোনো টুলস দিয়ে এটা আগাতে পারবে। সো নাথিং হ্যাজ চেঞ্জড, বাট দ্য ওয়ে ইউ লুক অ্যাট ইট চেঞ্জড, অ্যান্ড ইউ শুড থিঙ্ক মোর অ্যাবাউট দিস। আমি বলবো আর কি স্টুডেন্টসদেরকে। এখন অনেক ক্ষেত্রেই যে জিনিসটা আমরা দেখি যে ধরেন এআই আসার কারণে সবাই তো আসলে পুরো জিনিসটা অ্যাডপ্ট করতে পারে নাই। যারা ইন্ডাস্ট্রিতে হয়তো বা 1 বছর 2 বছর ধরে কাজকাম করতেছে, অনেকে 3-4 বছর বা আরো একটু বেশি সময় ধরে কাজকাম করছে। বাট সামহাও আমরা একটা লম্বা সময় ধরে একই রকম কাজ করে করে হঠাৎ করে যখন চেঞ্জ আসছে, কোম্পানিগুলো একটা শিফটের মধ্যে দিয়ে যাওয়া শুরু করছে। কোম্পানিগুলো বলা শুরু করছে, ভাই আগে একটা কাজ আমি 5 জন দিয়ে করতাম, এখন থেকে আমি 2 জন দিয়ে করে ফেলতে পারি। সো আমি তাইলে কিছু লোককে বাদ দিব। তাহলে কাকে বাদ দিব? যেই পার্সনটা হয়তো বা এআই অ্যাডাপ্টেবিলিটি অত ভালো হয় নাই, বা যে হয়তো বা অত স্মার্ট ওয়েতে চিন্তা ভাবনা করতে পারতেছে না। কারণ আপনি চিন্তা করে দেখেন যে অনেকের কাছে মোস্ট লাইকলি আইফোন আছে, কিন্তু যে সবচেয়ে ভালো ছবি তুলতে পারে, ধরেন বাংলাদেশের আমরা মানে বেস্ট অফ দ্য বেস্ট ফটোগ্রাফারের নাম হয়তো বা অনেকেই আছে, তার ভিতরে প্রীত রেজাকে আমরা সবাই চিনি। কিন্তু প্রীত রেজাকে যদি আপনি একটা নর্মাল অ্যান্ড্রয়েড ফোনও দিয়ে দেন, সে সেটা দিয়ে অনেক ভালো ছবি তুলে ফেলতে পারবে, কারণ তার কাছে টুলসটা মূল বিষয় না। তার কাছে মূল বিষয়টা হচ্ছে যে সে তো বেসিকটা তার খুবই ভালো, সে ফ্রেমিংটা অনেক ভালো, সে বুঝে লাইটটা কিভাবে ক্যাপচার করতে, কোন অ্যাঙ্গেলে আমাকে জিনিসটা নিতে হবে। তো অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমরা আগে যেটা হয়তো কি যে আমাদের তো কোট করতে লোক লাগতো, মানে এটা কাইন্ড অফ হইতেছে মাটি কাটার মতো। মাটি কাটার জন্য লোক লাগবে, কোদাল সহ কত লোক আছে, ঠিক আছে আমি মাঠে নামাই দিলাম, মাটি কাটতেছি। এন্ড মাটি কাটার কাজটা তো অটোমেটেড হয়ে গেছে, এখন তো আর আমাকে টাইপ করে কোড করতে হচ্ছে না। আমরা এখন পুরো জিনিসটাই মাথায় চলে আসছে। এখন মাথা তো সবাই আসলে ইউটিলাইজ হয়তো বা করে উঠতে পারে না। তো যে সমস্ত মানুষজন আসলে চাকরি বাকরি হারাইছে বা আসলে অ্যাডাপ্ট করে উঠতে পারে নাই, সে আসলে রিইনভেন্ট আসলে কিভাবে করে আবার এই ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নিতে পারে ভাই?
ইটস এ ভ্যালিড কোয়েশ্চেন। এটা আমাকে যদি 1 বছর আগেও বলা হতো আমার কাছে অ্যান্সার থাকতো না, বাট এই 1 বছরে আসলে আমরা এখন ডেটা পেয়ে গেছি। আগে কিন্তু দেখা যাচ্ছিল ইম্প্যাক্টটা, এখন কিন্তু আসলে আমরা ডেটা পেয়েছি, তো আমরা একটা অ্যাজাম্পশন না, রিয়েলিটি চেক দিতে পারবো। সেটা হলো ইমিডিয়েটলি শখ হিসাবে অনেকের ডেফিনেটলি রিডান্ডেন্সি চলে আসছে যে আমার তো এখন কিউএ লাগবে না। বাট এখন উইদিন দ্য পিরিয়ড অফ 1 ইয়ার কিউএরা বুঝতে পেরেছে যে সে ক্যান টেক মোর রেসপন্সিবিলিটিস, একই রেসপন্সিবিলিটি বাট নাও ইভেন ইন এ বেটার ওয়ে, ইন এ বেটার শিপ। সো আমি বলবো যদি এটা অর্গানাইজেশনের ক্ষেত্রে বলি, ডেফিনেটলি ইম্প্যাক্ট হয়েছে, বাট ইম্প্যাক্টটার আসলে সবাইকে ইম্প্যাক্ট করেছে। দের ইজ এ ডেমোক্রেটাইজেশন অ্যাক্রস দ্য এন্টায়ার ব্যান্ড। আমি বুঝাই বলি এই কথাটা, আমি পার্সোনালি দেখেছি মাঝখানে বাংলাদেশে একটা কথা বলতো যে যারা সিনিয়র হয়ে যায় তাদের আসলে জব সিকিউরিটি কমে যায়। জব সিকিউরিটি কমে যায় কারণ তার আরেক জায়গায় অ্যাপ্লাই করতে পারে না, কারণ ওই রকম পজিশনই ওপেন হয় না। কারণ একটা কোম্পানিতে আমি এতগুলো সিনিয়র মানুষ কেন নিব, তাই না? এরকম একটা কনভারসেশন ছিল। সাডেনলি পুরো ওয়ার্ল্ডে এখন সিনিয়রসরা হটকেক, কারণ সিনিয়ররা এখন সিস্টেম ডেভেলপ করে আসছে সারা জীবন। এখন সিনিয়ররা যারা কোড করার দরকার নেই, যারা এতদিন সিনিয়র ছিল কোডও করে নাই, তারা এখন এআই দিয়েই কিন্তু সিস্টেমটা ডেভেলপ করে ফেলতে পারতেছে। তার মানে সাডেনলি দ্য সিনিয়র্স মেক সেন্স। এখন আমার কোম্পানি বা রাকিব কোম্পানিতে কেউ যদি এখন বলি আমি, সে কিন্তু একটা সিনিয়রের পজিশন ইজিলি মানুষকে দিয়ে দিতে পারবে, কারণ এখানে একটা অপরচুনিটি আছে। মেবি হিজ রোল ইজ নট ভিপি অফ ইঞ্জিনিয়ার, বাট হিজ এ কি বলবো এফডি, সে একটা ফরওয়ার্ড ডেপ্লয়েড ইঞ্জিনিয়ার, এবং সে কিন্তু রাজিও হবে কারণ সে এখন এআই দিয়ে কাজ করছে, তার জব সিকিউরিটি আছে। তাহলে জুনিয়রদের কি হলো? কারণ জুনিয়রদের দিকে দিয়ে তখন কোড লেখা লাগতেছে না, রাইট? সো এটা অনেকে মনে করে তাহলে জুনিয়ররা তো পড়ে যাচ্ছে। না, এখন যেটা হয়েছে, যারা যে মিড লেভেলে এতদিন ফাইট করতো যে আমরা মিড লেভেলে যাব, এখন জুনিয়ররা কিন্তু মিড লেভেলের কাজ করতেছে। যারা ইন্টার্ন আছে তারা কিন্তু এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মতন কাজ করতেছে। কেন? কারণ তাদের এখন একটা টেকনিক্যাল লিড আছে যার নাম হলো চ্যাটজিপিটি, কার্সার, কম্পোজার। এটা এটা আসলে ম্যাসিভ একটা মানে ইম্প্যাক্ট করেছে অর্গানাইজেশনে ইন এ গুড ওয়ে। আগে কিন্তু আমরা টেকনিক্যাল লিড পেতাম না একটা অর্গানাইজেশন। জুনিয়রদেরকে কিন্তু আমরা অনবোর্ড করার পরে ওদেরকে কখনো অ্যাসিস্ট করতে পারতাম। আমি নিজের প্রজেক্ট নিয়ে ব্যস্ত, আমি কেন একজনকে নিয়ে 2023-তে আমাদের কোম্পানি থেকে শুরু করে আমাদের যত ইকোসিস্টেম কোম্পানি আছে সবাই কিন্তু ডেভঅপস পারতো না, কারণ ডেভঅপস এর আসলে লোকজন খুব কম। আমার টেকনিক্যাল লিডও নেই, সে তো এখন ব্যস্ত। বাট চ্যাটজিপিটিতে আসার পরে আমি তার সাথে কথা বলে আসি, আমার এখন টেকনিক্যাল লিড হয়ে গেছে ফর ডেভঅপস। তার মানে কি জিনিসটা চেঞ্জ হয়েছে, ইম্প্যাক্ট হয়েছে, বাট ওই যে নর্মাল একটা ব্যান্ডে চলে আসতেছে। সবাই এখন ওই আফটার এফেক্ট অফ এআই শকটা পাচ্ছে যে হ্যাঁ সবার নতুন রেসপন্সিবিলিটি আসছে। সিনিয়রসরা এখন আরো সুন্দর করে ছোট টিম নিয়ে প্রোডাক্ট ডেভেলপ করতে পারতেছে, আর জুনিয়রসরা এখন সিনিয়রদেরকে রান ফর মানি দিচ্ছে, যে তারাই এখন টেকনিক্যাল লিড জবে নিয়ে যেতে পারতেছে, কারণ তারা এখন কনভারসেশন করে 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 আউটপুট দিচ্ছে। সো দেখা যাচ্ছে এখন কোম্পানিগুলো, ইফ ইউ লুক ইন দ্য লাস্ট ফিউ প্রোগ্রামিং হিরোর জন্য আই থিঙ্ক বলবো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট অ্যাচিভমেন্ট যে সিনিয়র্স যারা জুনিয়রসদের এখন ট্রেন করা হচ্ছে, দেখেন ইমিডিয়েটলি ল্যান্ড এ জব, কারণ সবাই এখন জুনিয়রসদেরকে নিয়েই কিন্তু বড় বড় প্রজেক্ট করতে পারে, যেটা আসলে 3 বছর আগে করা সম্ভব ছিল না। একটা সিনিয়র কয়েকটা জুনিয়র উইথ এআই ইউ ক্যান ডু অ্যামেজিং থিং। সো আমি বলবো আসলে ভয়ের কিছু নাই, পজিটিভলি দেখতে হবে, নিজেকে সেলফ অ্যাওয়্যার হতে হবে। জুনিয়র্স হলে যারা ইউনিভার্সিটিতে আছে তাদের চোখ কান খোলা রাখতে হবে, টিচার্সদের বোঝাতে হবে, ইকোসিস্টেমে আমরা যারা আছি, যারা আমরা কাজ করতেছি তাদের বুঝতে হবে, বোঝাতে হবে, তাহলে যে আসলে ভয় ডরটা কমবে আর কি। আর অপরচুনিটি বাড়তেছে। এখনই যদি ইউ গো টু লিঙ্কডইন এন্ড সার্চ এআই ফরওয়ার্ড এআই ইঞ্জিনিয়ার্স, এটা কিন্তু 1 বছর আগেও ছিল না। I remember from my consultancy in 10 minutes school for 1 year, আমরা কিন্তু একটা এআই ইঞ্জিনিয়ার খুঁজে নিয়ে আসছি। এটা কিন্তু এইচআর নতুন করে লিখতে হয়েছে যে এআই ইঞ্জিনিয়ার বলতে আমি কি বোঝাচ্ছি। সো এই জিনিসগুলো যেহেতু চেঞ্জ হচ্ছে, আমাদের আসলে বুঝতে হবে যে দ্য ইকোসিস্টেম কোথায় যাচ্ছে। মন খারাপ করার কিছু নেই, চেষ্টা করতে হবে। সবকিছুই চেষ্টা না করলে আসলে হবে না, এবং চেষ্টা করার জন্য ইউ হ্যাভ টু বি ইন দ্য রাইট মাইন্ডসেট, যে আসলে আমি শিখতে চাই, এআই কে নিয়েই শিখবো, এআই ইজ নট মাই অপোনেন্ট পার সে। আমরা ভাই ওভারঅল একটা কনফিউশন অনেক সময় দেখি, সেটা হচ্ছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যেই ক্যারিয়ার ফিল্ডটা বা প্রোগ্রামিং এর সাথে কানেক্টিং যে জিনিসপত্রটা আছে, এটা দেখতে অনেক বেশি পশ, অনেক বেশি লুক্রেটিভ, এখানে বেতন বা স্যালারি অনেক ক্ষেত্রে বেশ ভালো, আবার বেনিফিটস এন্ড আদার্স জিনিসপত্র ভালো, কোম্পানিগুলো মেজরিটি কোম্পানি মোরাললেস ভালো আর কি। সো সেই জায়গাটাতে এটার সাথে বোনাস একটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যাট দ্য সেম টাইম এটা খুবই রিস্কি অ্যান্ড ভালনারেবল একটা জব, কারণ হুটহাট করে চেঞ্জ আসে, হুটহাট করে কন্টিনিউয়াসলি লার্নিং এর ভিতরে থাকতে হয়।
এবং আমার ছোটবেলায় একটা জিনিস ছিল যে আমার ডাক্তার হওয়ার খুব ইচ্ছা ছিল। পরে আমি আমার খুব ঘনিষ্ঠ একজন ডাক্তারের বাসায় যাওয়ার সুযোগ হইতো অনেক সময়। আমি দেখতাম যে উনি ৯টা-১০টা পর্যন্ত চেম্বার করতো, তারপরে বাসায় এসে আবার বই পড়তো। তো পড়তেই থাকতো, পড়তেই থাকতো। এরপর আমার মনে হইলো যে না, এই ডাক্তারিতে আসলে যাওয়া উচিত হবে না আমার জন্য, কারণ অনেক পড়তে হয়। এরপরে আমার মনে হলো যে না, প্রোগ্রামিং জিনিসটা আসলে মজার, এটা তো ফান এন্টারটেইনিং। বাট এখন দেখি যে এটা রাত নাই দিন নেই করে কন্টিনিউয়াসলি নতুন জিনিসপত্র শিখতে হয়, জানতে হয়, বুঝতে হয়। তো তাইলে তো আসলে এইটা একটা রিস্কি জায়গা। তো এই রিস্কি জায়গার ভিতরে আসলে আসা আদৌ উচিত হবে কিনা? আপনি তো ১২ বছর ধরে রিস্কি জায়গার ভিতরে আছেন। আপনার কাছে কি মনে হয়েছে যে এটা কি রিস্ক নাকি এটা হচ্ছে দ্য ফান পার্ট অফ দ্য গেম? আম, আমি তার আগে একটা কোয়েশ্চেন করবো এই ব্যাপারে যে একটা কৃষক যখন অনেক কষ্ট করে সারা দিন খেটে তারপরে তার ক্রপস গুলার মানে মাঠে সব সময় রেডি টেডি হয়, তারপরে যখন আমাদের বাড়ি হলো হাওড়া অঞ্চলের, তারপর যখন কালবৈশাখী আসে, তারপরে যখন বন্যা হয়, রিস্ক আছে না? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। ও ওরা কি এখন কৃষি পেশা ছেড়ে দিয়েছে? না, ছেড়ে দেয়নি। কিন্তু সবকিছুরই তো ওরা রিস্ক আছে। আমাদের ওরাও কিন্তু দিনরাত নতুন করে জিনিসপত্র নিয়ে আসার চেষ্টা হুম, করতেছে যে ইরিগেশন হুম, কিভাবে হবে। তারপরে ওদের মধ্যে এটাও জানার আছে যে কোন বীজটা দিলে কি হবে, কোন ফার্টিলাইজার কি হবে। লোকাল যে অথরিটি তাদের সাথে ওদের কনভারসেশন হয়, তাদের সাথে বাজারের লোকজনের কনভারসেশন হয় যে কোন জিনিসটা ট্রেন্ডি, কোন জিনিসটা আসলে দাম কেমন। সো ডাক্তার যেমন প্রত্যেকদিন শিক্ষা নিয়ে, ডাক্তার হওয়ার পরেও শিক্ষাটা যেমন শেষ হয় না, কৃষকেরও কিন্তু শিক্ষা নিয়ে শেষ হয় না। সো আমি ডাজন্ট সি এনি ডিফারেন্স বিটুইন দ্য প্রফেশন, রাইট? সবাইকে আসলে হ্যাঁ, একটা ইটারেশনের মধ্যে থাকতে হয় যে আমার শিখতে হবে। রিস্ক সবকিছুতে আছে, ব্যবসাতে আছে, চাকরিতে আছে। সো এই জিনিসটা আসলে আমি অনেকে বলবে সরকারি চাকরিতে তো রিস্ক নাই, হুম, কিন্তু সরকারি চাকরি কিন্তু আসলে অনেক রিস্ক থাকার কথা, কারণ ওরা কিন্তু একটা সার্ভিস দিচ্ছে বাংলাদেশের মানুষকে বা বিদেশের মানুষকে, এবং সার্ভিসটা যদি একটু ভুল থাকে তারা কিন্তু আসলে ফায়ার্ড হয়, সাসপেন্ডেড হয়। আমাদের দেশের কথাটা একটু ভিন্ন, বাট দিন শেষে কিন্তু আসলে সবকিছুতেই রিস্ক আছে। সো আমি বলবো ওইটাকে আসলে এত আমরা যারা আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর লাইনে আছি তারা আসলে এত রিস্ক বলা উচিত হবে না। আমরা এমন না যে মিথ্যা বলছি, জাস্ট বলছি যে অ্যাডাপ্ট করো। যখন বন্যা হয় তখন আমরা বলি না যে একটা উপরের জায়গায় একটা একটা যে জায়গায় তুমি সেফ থাকবা সেখানে এসে যাও, আমরা এটাই বলছি যে সেফ জায়গাটা হলো গিয়ে এআই নিয়ে পড়াশোনা করো। আগে মেবি ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার অনেক বেতন পেত, এখন এআই ইঞ্জিনিয়ার বেশি বেতন পান, কিন্তু দিন শেষে কিন্তু ওই ব্যাক এন্ড ইঞ্জিনিয়ারই এআই ইঞ্জিনিয়ার হচ্ছে। সো আমি বলবো যে রিস্ক সব জায়গায় আছে, কিন্তু হ্যাঁ, ট্রুথ বি টোল্ড যে আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যে মেইন আমাদের গেমটা ছিল, হ্যাঁ, যে আমরা প্রবলেম সলভ করি কোডিং করে, কোডিংটা এখন আসলে আমাদের করা লাগতেছে না ওভাবে। 80% কোড এআই করে দিচ্ছে, 20% আমি আসলে ইনশিওর করতেছি ও ঠিকঠাক মতন কোড করে। সো ডেফিনেটলি এটা চেঞ্জ আসছে, বাট এর মানে এই না যে কোডটা যে করে দেখ না কেন, আগে আমার টিমমেট করতো, আমি যদি সিনিয়র হতাম, আমি যখন যদি জুনিয়র হতাম হ্যাঁ, আমার কোডটা আরেকজন চেক করে দিত। সবসময় কিন্তু এটা কোলাবোরেশনই ছিল, আমরা যেটা বলতাম না পেয়ার প্রোগ্রামিং, তারপরে আমরা বলতাম যে কোড রিভিউ, সবসময় কিন্তু এটা কোলাবোরেশন ছিল। এখন যাতে কোলাবোরেশনের পার্টনারটা চেঞ্জ হচ্ছে, এটা এআই আসছে। সো দিন শেষে আমি বলবো যে হ্যাঁ, স্কোপ আরো বেড়েছে মানুষের, ইউ ক্যান ডু মোর উইথ এআই। স্কোপটা বাড়ার তার সুযোগটা নিতে হবে। হ্যাঁ, ট্রেডিশনাল জবে একটা ইম্প্যাক্ট হয়েছে এবং ট্রেডিশনাল জবটাতে ইম্প্যাক্ট হবেই, দিন শেষে সবকিছুতেই হয়। ওটাতে আসলে অ্যাডাপ্ট করতে হবে এবং যারা যারা করতে পারবে তারাই আগাবে, আর যারা যারা করতে পারবে না মেবি এই সেক্টরটা ওদের না। বাট আমি এটা বলবো যে ইঞ্জিনিয়ারিং যারা পড়ছে, এটাই আমি বলি সবসময়, যেমন একটু আগেও বললাম যে ফার্স্ট প্রিন্সিপালস এ দেখতে হবে যে আমরা প্রবলেম সলভার। এটা যে কোনো ল্যাঙ্গুয়েজেই করতে পারবো, কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকতে হবে যে আসলে আমি কি করতেছি, কিভাবে সিস্টেম ডিজাইন করতেছি। এইটা আসলে কোনোদিন শেষ হবে না। অ্যাজ এ ইঞ্জিনিয়ার ইউ হ্যাভ টু, দ্য বিগেস্ট প্রবলেম অফ এন ইঞ্জিনিয়ার ইজ হিমসেলফ। সেই একটা বড় প্রবলেম, তাকেই তো সলভ করতে হবে, তাই না? সবকিছু। রাইট। সো দিন শেষে আসলে আই ডোন্ট সি ইট অ্যাজ এ ম্যাসিভ রিস্ক ইন দ্য নেক্সট 5 years, বিকজ একটা শখের পর এখন কিন্তু অনেক কিছু নর্মালিসিতে চলে আসছে, সবাই বুঝে ফেলছে আমার কি রোল। এখন এক্স্যাক্টলি একটা জুনিয়র জানে যে কি করতে হবে। সো আমি বলবো হ্যাঁ, ওই সময়টা পেরোয় আসছে হোপফুলি। রাইট, রাইট। এখন ভাইয়া একদম সব শেষ দিকে এসে একটা জিনিস আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে আপনি যদি আপনার পুরা এই যে 12 বছরের ক্যারিয়ার টাইম লাইনটাকে দেখেন, তো সেখানে কিভাবে আপনার প্রোগ্রামিং এর জার্নি স্টার্ট হয়েছিল? আপনি অলরেডি বলছেন যে ক্লাস 7 থেকে স্টার্ট করছেন, বাট খুব হেভিলি কবে থেকে স্টার্ট করছেন? আপনি কি কম্পিটিটিভ প্রোগ্রামিং এ ছিলেন কিনা, And, নাকি প্রজেক্ট বেস বিভিন্ন জিনিসপত্র করতেন? এন্ড কিভাবে আপনি মনস্টার ল্যাবে ঢুকলেন এবং মনস্টার ল্যাবে বাংলাদেশ টিমে
কাজকাম করতেন এবং বাংলাদেশ টিমে বাংলাদেশ অপারেশন তো মনস্টার ল্যাবের আপাতত ক্লোজ, বাট স্টিল আপনি সিঙ্গাপুরে বসে মনস্টার ল্যাবের গ্লোবাল অফিসে কাজকাম করতেছেন। তো এই জার্নিটাকে আপনি যদি স্টেপ বাই স্টেপ একটু বলেন। এট দ্য সেম টাইম দেশের বাইরে গেলেন, এখন দেশের বাইরে গ্লোবাল কোম্পানিতে কাজ করার যে অপরচুনিটিস গুলো আছে বা বাংলাদেশি যারা দেশের বাইরে আসলে জব করতে যাইতে চায় তাদের জন্য আসলে কিভাবে প্রিপারেশন নিতে হবে, বাংলাদেশে কিছুদিন কাজ করবে নাকি বিদেশে যেই কাজ করা স্টার্ট করবে, কোন ওয়েতে গেলে মাছ মোর ইজিয়ার হয়, এই অ্যাঙ্গেলে ভাই এইবারের পার্ট টু হচ্ছে পুরোপুরি আপনার লাইফের এক্সপিরিয়েন্সটা শুনতে চাই, লাইফের গল্প শুনতে চাই ভাই। এবং এই আড্ডাটা আমি তোমার ব্যাপারেও শুনতে চাই। আজকে যদি পডকাস্ট না হোক, ইনশাল্লাহ একদিন বাংলাদেশে এসে নর্থ এন্ডে বসে আড্ডা দিব। ইনশাল্লাহ। তোমার স্টোরি আমি শুনবো। আর আরেকটা জিনিস, বাংলাদেশে অপারেশন এখনো চলছে এবং দে আর ডুইং ভেরি গুড। আমি তো শিফট করেছি, বাট বাংলাদেশে অপারেশন এখনো আছে। দের ইজ এ টিম, দে আর ওয়ার্কিং মাল্টিপল টিমস ওয়ার্কিং উইথ মাল্টিপল ক্লায়েন্টস। সো বাংলাদেশে অপারেশন আসলে বন্ধ হয়নি, বাট আমি বুঝতে পেরেছি ওয়ার ইউ আর কামিং ফ্রম। ডেফিনেটলি টিমটা ছোট হয়েছে বিকজ আমাদের ক্লায়েন্টস থেকে শুরু করে আমাদের সিস্টেম অফ ওয়ার্কিং ও ছোট হয়েছে। এখন দের ইজ নো পয়েন্ট অফ হ্যাভিং এ 50% টিম ইফ 20 people ক্যান ওয়ার্ক ফর অল দ্য প্রজেক্টস। এখন প্রজেক্টের ভলিউমও বাড়বে, সো ওইটা নিয়ে আসলে ইস্যু না। সো আমি যদি আমার কথা বলি, আসলে ডিফিকাল্ট কোয়েশ্চেন, কখনো কিন্তু এভাবে বলা হয় না, কারণ যাদের সাথে কথা বলি সবাই আমাকে চিনে। আমি নিজেকে যদি বলতে হয়, আসলে কোডিংটা আমার টেকনিক্যালি যদি বলি, কোডিং আমি আসলে জবেই শিখেছি। কারণ এর আগে যেগুলো করতাম ওগুলো ছিল পেড প্রজেক্ট। যেমন ইউনিভার্সিটিতে যেগুলো করেছে, এগুলা স্যার বলেছে যে C++ দিয়ে একটা প্রজেক্ট বোর্ডে বানিয়ে দেখাও। সো আমরা যে কোনো একটা আমি ডিবেট করতাম, দেখে ডিবেটের একটা সফটওয়্যার ছিল ট্যাবি, ওইটা আমি ফার্স্ট আমার প্রজেক্ট করলাম। আমার ফ্রেন্ড আসলো, জয়েন করলো, সে আমার কলিগ, এখন সে মনস্টার ল্যাবে, নর্থ সাউথে একসাথেই পড়েছি। ও আর আমি দুজন মিলে একটা ই-কমার্স স্টোর বানিয়েছিলাম জাভা দিয়ে, অ্যাপলেটে, যেখানে ওই যে আচ্ছা ইউ হ্যাভ অ্যাডেড ইট টু এ কার্ট। সো ওই আসলে কোডিং আমরা সবই করেছি ইউনিভার্সিটিতে, বাট ইউনিভার্সিটিতে আসলে তো কম্পিটিটিভ প্রোগ্রামিং করা হয়নি, বিতর্ক নিয়ে ব্যস্ত ছিলাম। বাট ইউনিভার্সিটিতে আমরা বেসিক গুলো শিখে গিয়েছিলাম যে এইভাবে কোডিং করতে হয়। আমরা যে ইন্টার্নশিপ করেছি লারাবেল দিয়ে করেছি, লারাবেলটা আসলে অনেক কিছু ওপেন করে দিয়েছিল তখন পিএইচপির আমলে, যে আমরা একাই একটা অ্যাপ্লিকেশন বানাতে পারি। সো আমি বলবো আই এম ব্লেসড যে আমি প্রথমে একটা জাপানিজ কোম্পানিতে ঢুকতে পেরেছি। কারণ জাপানিজ, ওই যে বললাম না যে বিং ভালনারেবল ইজ অ্যাওয়ার্ডেড। সো জাপানিজ কোম্পানিতে ঢোকার যে কালচারটা হয়েছে যে দে আন্ডারস্ট্যান্ড এফোর্ট। তারা যদি দেখে কেউ এফোর্ট দিচ্ছে, তাকে তারা সাহায্য করবে। একটা বুট ক্যাম্পের মতোই ছিল, যেখানে আমাদের জাপানিজ সিটিও হাতে ধরে 15টা ইঞ্জিনিয়ারকে বলেছে হ্যাঁ এইভাবে কাজ করতে পারো, পাশে বসে করেছে। বাংলাদেশে কোনোদিন আমি তখনও জানতাম না ওপেন কালচার, ওপেন অফিস কালচার ছিল। সব সান ফ্রান্সিসকো, সিলিকন ভ্যালিতে দেখতাম যে মানুষজন একটা একই জায়গায় সবাই বসে আছে, দের ইজ নো কম্পার্টমেন্ট, এখানে বসকে বোঝা যাচ্ছে না। সো জাপানিজ কালচারটাও যখন আমাদের এখানে আসছে, আমি জানি না আমার সিটিওকে পাশেই বসে কাজ করতেছে, আমার মতনই কাজ করতেছে। সো ওই যে জিনিসটা আমি বলবো আই ওয়াজ ভেরি লাকি। সো জব কিভাবে পেয়েছি সেটা হলো গিয়ে হোয়াট ইজ লাক ওয়েন ইউর প্রিপারেশন মিটস অপরচুনিটি। সো আসলে আমরা সবাই যদি বলি আমরা লাক, আসলে লাক তো ডেফিনেটলি আছে, বাট আমার একটা প্রিপারেশন ছিল। সো ওই প্রিপারেশনটা কি ছিল, যে আমি ইউনিভার্সিটির শেষের দিকে অনেক প্রজেক্ট বানাচ্ছিলাম, বিকজ এটা প্যাশন ছিল যে আমি ডিবেটের সফটওয়্যার বানাবো, আমি একটা ওয়েবসাইট বানাবো। তখনও বাংলাদেশে আমি এখনো মজা করে ওইটা গিটহাবে রেখে দিয়েছি, বাংলাদেশে তখনও ফুড পান্ডা বলে কিছু ছিল না। সো অনলাইন অর্ডারিং এর কনসেপ্টটা নাই। সো আমি কি করেছি, যে একটা মেনু থাকবে ট্যাবে, যেখানে সিলেক্ট করলে, এখন বললে সবাই হাসবে যে এখানে আমি সিলেক্ট যদি করি একটা ফুড, এটা শেফের কাছে চলে যাবে, শেফ তখন ওটা বানাবে, রাইট? সো আসলে ওই নিজে থেকে যখন করা শুরু করলাম, ইউনিভার্সিটির প্রজেক্ট গুলো যখন একটু মন দিয়ে করা শুরু করলাম, কারণ ইউনিভার্সিটির প্রজেক্ট গুলো কিন্তু ল্যান্ড করতে হলে ইউ নিড টু ওয়ার্ক, যে আমি আসলে একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাবো, ওয়েব অ্যাপ্লিকেশনের কোর্সে। সো ওগুলো করে যখন আমি আসলে অনেক অপরচুনিটি মানে নিজেই অ্যাভেল করেছি ভার্সিটিতে, এবং প্যাশন প্রজেক্ট করেছি। ওই করার মধ্যে যেটা হয়েছে, আমার বড় মানে আমার আমরা 4 ভাই বোন। আমার থার্ড বোন সেও ইঞ্জিনিয়ার, সে আসলে ইনফোসিসের একটা ইন্টার্নশিপে গিয়েছিল। সো ওদের একটা না গ্রুপ ছিল, ফেসবুক গ্রুপ, যেখানে তারা আসলে সবার সাথে কানেকশন থাকতো। ওই যে বললাম নেটওয়ার্কিং, তারা ইনফোসিসে গিয়েছে, তার ওখানে ইন্টার্নশিপ করে বাংলাদেশে আসছে। হাউ টু গেট কানেক্টেড, ফেসবুক। ওই ফেসবুক গ্রুপে সামওয়ান পোস্টেড দ্যাট দেয়ার ইজ এ জাপানিজ কোম্পানি কামিং টু বাংলাদেশ, যারা পিএইচপি পারো অ্যাপ্লাই। আমাকে আপু বললো তুমি তো দেখেছি পিএইচপি দিয়ে প্রজেক্ট করো, তুমি অ্যাপ্লাই করো। সো যেটা হলো,
আমি কিন্তু আসলে পিএইচপি প্রজেক্ট কখনো কোনো অফিসে করি নাই, আমি জাস্ট ভার্সিটিতে করছি। বাট আই হ্যাড দ্যাট কনফিডেন্স যে আমি যদি অ্যাপ্লিকেশনটা ভার্সিটিতে বানাতে পারি, আমি কিন্তু একটা কোম্পানিতেও বানাতে পারবো। দিন শেষে তো আমি তো একটা অ্যাপ্লিকেশন বানাবো। সো যেটা হয়েছে, প্রথমে সিভি জমা দিয়েছি এবং সিভিতে আসলে আমার যেসব কাজ ওগুলোই আমি দেখিয়েছি। আমার তো আসলে এখানে মিথ্যা বলার কোনো স্কোপ নাই। আমি বলেছি এটা করেছি, এটা করেছি, এই জিনিসগুলো করেছি। ওরা ওই সিভিটা দেখে, সিভিটা ওয়েট করে একটা ইন্টারভিউ হওয়ার আগেও রিটেন পরীক্ষায় দেওয়ায়, যেখানে রিটেন পরীক্ষা তো আমি আসলে টিকে যাই এবং টিকে যাওয়ার পরে আসলে ইন্টারভিউ হয় এবং ইন্টারভিউটা হওয়ার পরে তারপরে আসলে হ্যান্ডপিক করে যে 15 জন মতন ইঞ্জিনিয়ার সিলেক্ট করে বাংলাদেশ অফিস সেট আপ করে। সো আমি বলবো যারাই আছে এখানে, দিন শেষে ইউ হ্যাভ টু শোকেস হোয়াট ইউ আর ডুইং। ছোট হোক, বড় হোক, ভুল হোক, যেটাই হোক, জাস্ট শোকেস করো যে আমি এগুলো করেছি এবং এই শোকেসটা করে ইউ হ্যাভ টু ডিফেন্ড ইট, যে আমি এটা আসলে এভাবে করেছি। এই যে চিটচিটদের করলে কিন্তু আসলে শোকেস হয় না, ইউ হ্যাভ টু ডিফেন্ড যে আমি এটা করেছি, রাইট? এরপরে তো টেকনিক্যালিটিস যেগুলো জানো ওটা যদি প্রেজেন্ট করতে পারো তাহলে জব হয়। সো আমারটা এটাই হয়েছে। আমার কনফিডেন্সটা আসলে প্রিপারেশন থেকে আসছে। ওই প্রিপারেশনটা যখন অপরচুনিটি আসছে তখন আসলে আমার লাকটা ফেভার করেছে এবং মনস্টার ল্যাবে ঢুকে যায়। এবং মনস্টার ল্যাবে ঢুকে যাওয়ার পরেই আই ওয়াজ ভেরি ব্লেস, কারণ আমার 3টা সিটিও ছিল, 3 ধরনের সিটিও ছিল যাদের ডিরেক্টলি আমি কাজ করেছি। একটা হলো গিয়ে জাপানিজ সিটিও, জাপানিজ মন মানসিকতা, জাপানিজ ওয়ে অফ ওয়ার্কিং, ওয়ে অফ কালচার, ওটা আমার দেখা হয়েছে এবং ডিফারেন্ট প্রজেক্ট করেছি ডিফারেন্ট কান্ট্রি। এরপরে যেটা হয়েছে, আমার একটা ইউরোপিয়ান সিটিও আসলো, তার আন্ডারে আমি কাজ করেছি। তখন আরো ডিফারেন্ট ওয়ে অফ ওয়ার্ক এথিক্স চলে আসছে, কিভাবে কাজ করা যায়। এবং অলসো আমাদের এখানে মনস্টার ল্যাবে আসাদ ভাই ছিল, তার ওয়ার্ক এথিক্স আরেক রকম ছিল, তার কাছ থেকে শিখেছি। সো যেটা হয়েছে, বাংলাদেশে মনস্টার ল্যাবে I got the opportunity to not only work under 3 different CTOs of 3 different idea, একজন ড্যানিশ, একজন জাপানিজ, একজন বাংলাদেশি, but the clients were from different parts of the world. এই জন্যই যেটা হয়েছে, আমার কিন্তু 10 বছর পরে I could easily go to a different location and work for Monster Lab, right? কারণ আমি এখন অলরেডি গ্লোবাল সিটিজেন ছিলাম লাস্ট 10 years। Monster Lab বাংলাদেশে এখন যারা কাজ করছে এখন আমি বলবো গ্লোবাল সিটিজেন। They understand the nuances of culture, they understand how to work, and they can be placed anywhere. So ওই জিনিসটাই আসলে আমার স্টোরি, যে আমি বিতর্ক করতাম, মানুষের সাথে কথা বলতাম, মানুষের সাথে কথা বলে বুঝতে পেরেছি যে কিভাবে কমিউনিকেট করতে হয়। মেশিন এর উপরে কমিউনিকেট করা শুরু করলাম, মেশিনের সাথে কথা বলতে বলতে এখন দেখা গেছে যে ইট পেইজ, ইট গিভস ইউ দ্য স্কোপ টু বি এ গ্লোবাল সিটিজেন, এন্ড এখন আমি এর সাথে কথা বলতেছি। এইটাই হলো গিয়ে আমার সংক্ষেপে ছোট জার্নি। বাট আপনি ভাইয়া এই যে এখন সিঙ্গাপুরে বসে যে মনস্টার ল্যাবের সাথে কাজ করেন, এটা কি মনস্টার ল্যাবের জাপানিজ অফিসের সাথে নাকি অন্য কোনো অফিসের সাথে কানেক্টেড হয়ে কাজ করেন? তো মনস্টার ল্যাব যেভাবে অপারেট করে, ইটস এ জাপানিজ কোম্পানি, হেডকোয়ার্টারটা জাপানে আছে এবং ডিফারেন্ট অফিসেস আছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশ, সিঙ্গাপুর, তারপরে ফিলিপিন্স, ভিয়েতনাম, ইউরোপে, দুবাই ছিল। সো যেটা হয়েছে, দে হ্যাভ ডেভেলপমেন্ট হাবস, দে হ্যাভ সেলস হাব, দে হ্যাভ ফুল স্ট্যাক হাবস এভরিওয়্যার। সো আমার মাঝখানে আলহামদুলিল্লাহ অনেক আগে অপরচুনিটি আসলে টু আইদার ওয়ার্ক ফর ইউরোপ অর ফর সিঙ্গাপুর, বাট আমি ডিলেই করছিলাম। আই ওয়াজ ভেরি কমফোর্টেবল ইন বাংলাদেশের ইকোসিস্টেমে, বাংলাদেশে কাজ করছিলাম, বাট দ্য ওয়ার্কলোড দ্যাট আই ওয়াজ ডুইং, দ্য থিংস দ্যাট আই ওয়ার ডুইং, এটা আসলে ইভেন্চুয়াল নেক্সট স্টেপই ছিল যে আমি একটু রিজিওনাল দায়িত্ব নেই, আমি একটু রিজিওনাল কাজপত্র করি। সো সিঙ্গাপুরে এসে মালয়েশিয়া দেখা, সিঙ্গাপুরের দেখা, থাইল্যান্ডের অফিসের কাজ আছে। সো যেটা হয়েছে, ইট ওয়াজ এ ইভেন্চুয়াল স্টেপ, বিকজ জাপানিজ কোম্পানিটা এইভাবেই স্ট্রাকচার করা যে when you are working, তোমার ইম্প্যাক্টের রেডিয়াসটা বাড়তেছে। সো ইম্প্যাক্টের রেডিয়াসটা বাড়লে ইউ ক্যান বি পার্ট অফ দ্য রিজিওনাল ইকোসিস্টেম অ্যাজ ওয়েল। আই থিঙ্ক এটা এমএনসি ওতেও এরকম আছে, কারণ আমি এবং আসাদ ভাই এবং যারাই মনস্টার ল্যাব বাংলাদেশে এখনো আছে, সবাইকে আমি বলবো তারা একটা জার্নি দেখেছে, একটা স্টার্ট আপ থেকে আইপিও তে যাওয়া, আইপিও থেকে যে ওই কোম্পানিটা বড় হওয়া, রিজিওনাল একটা প্রেজেন্স বাড়ানো, রাইট? সো ওই দিক দিয়ে আসলে আমার এটা আসলে একটা ন্যাচারাল স্টেপই হয়েছে। Maybe they saw value in me and that's why they decided যে হ্যাঁ, it's possible that I take on regional challenges. বাংলাদেশ থেকে ভাইয়া যারা গ্লোবালি রিলোকেট করে বিভিন্ন কান্ট্রিতে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজকাম করতে চায়, তাদের জন্য আসলে আপনার সাজেশন কি? যে ইউনিভার্সিটি পাস করার পরে সে কিছুদিন কোনো বাংলাদেশি কোম্পানিতে কাজকাম করলো, 4 থেকে 5 বছর এক্সপিরিয়েন্স হলো, দেন ডিফারেন্ট কোম্পানিতে অ্যাপ্লাই করা, নাকি ইউনিভার্সিটি শেষ হওয়ার পর থেকে অ্যাপ্লাই করলেও পাওয়ার প্রবাবিলিটি অনেকখানি বাড়ে? এখানে আবার দুইটা কনটেক্সট আছে। একটা কনটেক্সট হইতেছে, ধরেন সবাই তো আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং করে না, যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করে তারা অনেক ক্ষেত্রে দেখা যায় গুগল, মাইক্রোসফটের ওখানে কোড জ্যাম বা এই টাইপের বিভিন্ন ধরনের প্রোগ্রামস হয়, সেখান থেকে অনেকেই সিলেক্টেড হয়। বাট
দোজ আর লাইক ভেরি ডিফিকাল্ট, ভেরি টপ টায়ার। বাট সবাই তো আসলে ওইভাবে চিন্তাও করে না। কেউ হয়তো বা থাইল্যান্ডের জাস্ট নর্মাল একটা কোম্পানিতে কাজ করতে চায়, সিঙ্গাপুরে জাস্ট অ্যানাদার টেকনোলজি কোম্পানিতে সে যাইতে চায়। তাইলে তার জন্য আসলে প্রিপারেশনটা আসলে কেমন হওয়া উচিত ভাই? আচ্ছা, আমি বলবো যে শুরুতে সিম্পল হলো গিয়ে যে যেখানেই কাজ করো প্রিপারেশন সেম থাকা উচিত। বাংলাদেশের অফিসও ইউ হ্যাভ টু গিভ দ্যাট টপ নচ কোয়ালিটি ওয়ার্ক, বিদেশেও টপ নচ কোয়ালিটি ওয়ার্ক দিতে হবে। ইউ ক্যানট কম্প্রোমাইজ উইথ ইউর এফোর্টস। এটা যদি ফার্স্ট হয় তাহলে আসলে জিনিসটা অনেক ইজি হয়ে যায়। কেন বলতেছি, আমরা আসলে বেল কার্ভের কথাই বলতেছি, যারা মাঝখানে আছে আমি ধরে নিচ্ছি যারা অ্যাভারেজে আছে, রাইট, যারা আসলে যে গুগলে জব করছে না, আবার যারা একদম প্রি সিডের ফান্ডেড স্টার্ট আপেও কাজ করতেছে না, আমরা যারা অর্গানাইজেশনে আছি তাদের কথা বলছি। দিন শেষে ডিসিশন টু রিলোকেট কিন্তু আসলে জব না, ডিসিশন অ্যাবাউট ইউর লাইফস্টাইল চয়েসেস অ্যাজ ওয়েল। এখন আমরা যারা বাংলাদেশে আছি, এখানে বাংলাদেশে একটা ইকোসিস্টেম থাকে, তারা ওই ইকোসিস্টেমেই কমফোর্টেবল দেখে ওই ইকোসিস্টেমেই থাকতে চায়। অনেক আছে বাংলাদেশে ইকোসিস্টেমে কমফোর্টেবল না, তারা চায় তারা বিদেশে থাকবে, বিদেশে চাকরি করবে, তারা ওইটা করতে পারে। সো আমি বলবো যে টু ল্যান্ড এ জব, কেউ যদি আসলেই চায় যে আমি আসলে বাইরে যেই ওয়ার্ক করবো, তাহলে ওইটার জার্নিটা ডিফারেন্ট। ইউ হ্যাভ টু বি ভেরি, ওরা কিভাবে জানবে তুমি ভালো কাজ করছো? গিটহাবে থাকতে হবে, ইকোসিস্টেমে থাকতে হবে, হ্যাকাথন করতে হবে, জিততে হবে, বুঝতে হবে যে আমি এখানে আছি, ফ্রিল্যান্সের জন্য কাজ করতে হবে, পোর্টফোলিওটা বিল্ড করতে হবে, রিকোয়ারমেন্ট ইন্টারভিউজ দিতে হবে। ওটা হলো একটা পাথওয়ে। আগের থেকে যদি কেউ ডিসিশন নেয় আমি বাইরে কাজ করব। আরেকটা হলো গিয়ে দিন শেষে যে আসলে হোয়াট ইজ অ্যাভেলেবল রাইট নাও ফর ইউ। আমি বলবো বাংলাদেশ সবগুলো আন্ডারগ্র্যাড মানুষের জন্য সবচেয়ে বেশি অ্যাভেলেবল হলো গিয়ে এখন লোকাল কোম্পানিতে কাজ করা। ইট ক্যান বি স্টার্ট আপ, ইট ক্যান বি ইয়োর ওন থিং। ওখানে গিয়ে আগে জিনিসটা শিখো, স্কিল সেটস গুলো বুঝো, টিম ওয়ার্ক কিভাবে করতে এটা জানতে। কারণ দিন শেষে আমরা আসলে পিপল ম্যানেজ করি, আমরা আসলে কোড তো আসলে ম্যানেজ হয়ে যায়। একটা মানুষের সাথে আমি কিভাবে কাজ করব? যে ছেলেটা বাংলাদেশে কাজ করতে পারবে না সে বিদেশেও কাজ করতে পারবে না, আর যে ছেলেটা বিদেশে কাজ করতে পারবে না সে বাংলাদেশেও কাজ করতে পারবে না। জিনিসটা সেম, কোলাবোরেশন করতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে। সো আমি বলবো পাথওয়েটা আসলে দুইটাই, যে যেটা নিতে চায় উভয় তার প্রিপারেশন করতে হবে। বাংলাদেশ হলে জাস্ট গো লার্ন টিম কোলাবোরেশন, মানুষের সাথে কথাবার্তা বলো, কিভাবে ওরা সিনিয়রদের কাছে কথা বলে। প্রোডাক্ট কোম্পানিতে গেলে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড 0 to 1 অফ দ্য প্রোডাক্ট। ইফ ইউ আর গোয়িং ফর এ কনসালটেন্সি কোম্পানি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ডিফারেন্ট problems of different clients so that you can be a generalist, যেখানে you can give solutions for every problem. So ওগুলো নিয়ে আসলে কাজ করতে হবে। আর বিদেশে যদি হয় আসলে ওটা ওর জন্য আসলে, ফর এক্সাম্পল আই এম স্টিল ডুইং এন MBA রাইট নাও, এটা বিদেশি ইউনিভার্সিটি MBA করছি, রাইট? সো ওরকম যদি হয় যে কেউ একজন বিদেশে কাজ করতে চায়, জাস্ট গেট এ মাস্টার্স ডিগ্রি ফর এক্সাম্পল ইন এ ফরেন, দেখেন ওইখানে আবার ওই যে নেটওয়ার্কিংটা হবে, সেম জিনিস। একটা ছেলে, আমি একটু মজা করে বলি, ইউএসএ মানুষজন ফেসবুকে জব করে বিকজ ওদের ক্যারিয়ার ফেস্টে ফেসবুকে এসে বুথ ক্রিয়েট করে যেখানে সবাই সিভি জমা দেয়। এটা রিয়ালিটি। বাংলাদেশের নর্থ সাউথের ক্যারিয়ার ফেস্টে কিন্তু ফেসবুকের একটা আসবে না যেখানে আমরা সিভি জমা দিতে পারবো ফর ফেসবুক পিপল, রাইট? সো নেটওয়ার্কিংটা ইম্পর্টেন্ট। সো ইফ ইউ আর রিয়েলি আইং ফর বিদেশে জব করা, ইজিলি আমি বলবো যে গেট এ ডিগ্রি, পড়াশোনা করো, ওইখানে নেটওয়ার্কিংটা করো, তাহলে কাজ করাটা ইজিয়ার হবে। আর না হলে ওই যে ট্র্যাডিশনাল ওয়ে অফ কোডিং, কোড জ্যামস বা হ্যাকাথন করা, নিজের পোর্টফোলিও বিল্ড করা, বা কন্টিনিউয়াসলি লিঙ্কডইনে গিয়ে দেখা কে কে এভেল করতেছে, রিমোটলি করা যায় বা রিউলিকেশন অ্যালাউ করে, ওটা। আর না হলে বাংলাদেশে অনেক ভালো ইকোসিস্টেম আছে। ট্রুথ বি টোল, বাংলাদেশ এখন যে পজিশনে আছে, আমাদের এখনো ডিজিটাল ট্রান্সফরমেশনের অনেক জায়গা আছে। ডিজিটাল ট্রান্সফরমেশন করতে হলে আসলে আমাদের কোডার লাগবেই, এআই দিয়েই হোক এআই ছাড়াই হোক, ওগুলো আসলে কোডিং করতে হবে, কোডিং ছাড়া ওই সলিউশনস আসবে না। আর আমরা যে কোডিং করেছি 2015-তে, ওগুলো এখন মেনটেন করতে হবে। সো জিনিসটা বোঝা যাচ্ছে তো। সো দের ইজ এ কন্টিনিউয়াস নিড অফ পিপল। সবাই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়লে ইউ আর নট লুজিং জব ইভেন ইন বাংলাদেশ, বিকজ অপরচুনিটি বাড়বেই। গভর্নমেন্ট আসবে যাবে, কিন্তু দিন শেষে অপরচুনিটিস থাকবেই ফর মেকিং এন ইম্প্যাক্ট ফর ইউর কান্ট্রি। রাইট ভাই। সো আজকে ভাই আমরা আমাদের এই রেকর্ডেড আলোচনা এখানেই সমাপ্ত ঘোষণা করি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। ইনশাল্লাহ ফিউচারে আবার কোনো টপিক নিয়ে ইনশাল্লাহ কথাবার্তা হবে। তার আগে একটু বলে রাখি, এই প্রোগ্রামের নাম হচ্ছে বর্ডারলেস বাংলাদেশি। সো এটা আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা জিনিস করবো, যারা বিশেষ করে টেকনোলজি ফিল্ডে দেশের বাইরে কাজ কাম করে, মানে প্রবাসী বাংলাদেশি যারা টেকনোলজি ফিল্ডে কাজ করে, তাদেরকে বাংলাদেশি অডিয়েন্স যারা আছে বা বাংলাদেশি স্টুডেন্টস যারা প্রোগ্রামিং বা টেকনোলজি নিয়ে কাজ করতেছে, তাদের সামনে অ্যাটলিস্ট রিপ্রেজেন্ট করা যায় কিনা বা এনি ওয়ে,
সো সেইটার একটা উদ্যোগ হিসেবে এটা করা, বাট প্রবলেম হচ্ছে মাঝখানে অনেক কাজ কাম এটা সেটা মিলায় দেখা যায় যে গ্যাপ হয়ে যায়। ইভেন এইটার আমি আপনারটা দিয়ে মোস্ট লাইকলি 3টা এপিসোড অলরেডি রেকর্ড করছি, বাট এখন মাশাআল্লাহ, পর্যন্ত মাশাআল্লাহ। রিলিজ দেওয়া হয় নাই। বাট ইনশাল্লাহ মেবি এই মাস থেকেই আমি একটু রেগুলার হওয়ার চেষ্টা করতেছি, সো যাতে করে এই এপিসোড গুলো যাতে রিলিজ হতে থাকে। এবং হয় কি যে আমি দেখি যে সোশ্যাল মিডিয়াতে মানে বাংলাদেশে ওই যে আপনি যেটা বললেন যে নর্থ সাউথ ইউনিভার্সিটির মতো অবস্থা, মানে বাংলাদেশটা হইতেছে নর্থ সাউথ ইউনিভার্সিটির একটা বড় ভার্সন আর কি, যে এখানে বিভিন্ন গ্রুপ অফ পিপল আছে, তো বিভিন্ন থটস এর মানুষজন আছে। অনেকে দেখা যায় যে খুবই শ্যালো ওয়েতে একটা কমেন্ট করে বসে, এবং ধরেন কেউ একজন বলতেছে যে না কোডিং শিখে কি করবা, প্রোগ্রামিং শিখে লাভ নেই, তো তার কাছে আপনি যদি পাল্টা জিজ্ঞেস করেন ভাই কি করবো বলেন, তো তাহলে কি করবো, মানে আমি তো ক্যারিয়ার হিসেবে কিছু একটা করতে হবে, সে কিন্তু আপনাকে অ্যান্সার দিবে না। সে বলবে এইটা করো না, ওইটা করে না, ওইটাতে সমস্যা আছে, এইটার তো প্রবলেম আছে, কিন্তু তার কাছে কোনো সলিউশন নেই, এবং সে নিজেও যে কোনো একটা ভালো জায়গাতে কাজকাম করে বিষয়টা এরকম না আর কি। তো এত নেগেটিভিটির ভিতরে আমার কাছে মনে হয় যে পজিটিভ ইনফরমেশন যদি ছড়ানো যায়, পজিটিভ কথাবার্তা মানুষজন যদি শুনে, আমার কাছে মনে হয় যে চেঞ্জ হওয়া আসলে পসিবল। এবং এন্ড অফ দ্য ডে মানুষজন এই লাইনে আসবে, কাজকাম করবে এবং ভালো করবে, এটা নিয়ে আমার কাছে মনে হয় যে ডাউট নাই। তবে হয় কি যে প্রত্যেকটা জিনিসেরই আসলে একটা চিপ ভার্সন থাকে আর কি। ধরেন আমরা নাইকি, পুমা বা এডিডাস ব্র্যান্ডের দোকান, মানে অ্যাকচুয়াল অরিজিনাল দোকান থেকেও কিনতে পারি, আবার চাইলে এটা লোকাল স্টোরে ওই যে মাস্টার কপি, 1-to-1 কপি, এই সে বিভিন্ন জিনিসও আমরা এটা দেখা যায় যে পাওয়া যায়। তার মানে একই মার্কেটে অরিজিনালটাও আছে, কপিটাও আছে, 1-to-1 মাস্টার কপি, কত কিছু আসলে আছে। তো আলটিমেটলি দেখা যায় যে ভালো খারাপ মিলাই জিনিসপত্র থাকে, কিন্তু যেই পার্সনটা আসলে ভালো জিনিসের জন্য টার্গেট করতেছে, তার কাছে যদি এনাফ পজিটিভ ইনফরমেশন না থাকে, তার ওই ইচ্ছা আকাঙ্ক্ষা বা শক্তিটা ধরে রেখে যে না আমি এটাতে লেগে থাকবো এবং এটার আমি শেষটা পর্যন্ত দেখবো। আবার অনেক ক্ষেত্রে যেটা হয় যে যারা ভালো করতেছে, আপনার মতো যারা কাজকাম করতেছে, সবাই তো আসলে ইন্টারনেটে এসে 2টা কথা বলবো, 2টা স্ট্যাটাস দিব, ওই সময়ও আসলে হয়ে ওঠে না। তার মানে আলটিমেটলি ইনফরমেশন তো পজিটিভলি আসলে পাস হচ্ছে না। ইন্টারনেটে কে লেখালেখি করতেছে? যার আসলে কোনো কাম কাজ নেই। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু জিনিসটা এটা যে তার আসলে কাম কাজ নাই, সো সে হইতেছে এটার ভিতরে লেখালেখি করতেছে। এবং মানে আমি নিজেও ধরেন অনেক ভিডিও টিডিও রেকর্ড করি না আর কি। ধরেন এই আজকে একটা রেকর্ড করছি, 2 মাস আগেও হয়তো বা করছি। যেমন আমার যেটা হয়, আমি অফলাইনে যেগুলো রেকর্ড করি সেগুলো টানা আমি 5-6টা রেকর্ড করে ফেলি, এটা দেখা যায় 2-3 মাস পর পর পাবলিশ হতে থাকে। যেমন এই বিভিন্ন ইউনিভার্সিটিতে যাই, গত মাসে যেটা হয়েছে, টানা আমি আলহামদুলিল্লাহ প্রায় 7টা ক্যাম্পাসে গেছি, যে এখন ওইটার কন্টেন্ট এখন সারা বছর ধরে পাবলিশ হতে থাকে। আমি তো প্রত্যেক দিন যে বিভিন্ন ইউনিভার্সিটিতে বসে থাকি না। আবার স্ট্যাটাস গুলো বা লিঙ্কডিনে আমি যে পোস্ট গুলো লিখি, মোস্টলি দেখা যায় যে হয়তো বা একদিন বসে প্রায় 40-50টা লিখে ফেলি বিভিন্ন টপিকের উপরে, এবং আমার দেখা যায় যে কোন টপিকের উপর লিখবো আমার হঠাৎ হঠাৎ মাথায় আসছে, সেগুলো আমি জাস্ট স্টোর করে রাখি একটা জায়গায়। এন্ড দেন আমার একটা সিস্টেম আছে, ওই সিস্টেমের ভিতরে আমি প্রডিউস করি, রিভিউ করি, এন্ড ওটা শিডিউল করা থাকে। বা আমার একজন টিম মেম্বার আছে, ও ওই যে ফারহানের কথা তো আপনি দেখছেন, ও অনেক সময় এটাকে পোস্ট করে দেয়। বাট এটার ভিতরে আমি তো ধরেন পড়ে নেই আর কি। এখন হয় কি যে এই ইনফরমেশন তো আসলে হওয়া দরকার আর কি, মানে মানুষজনের কাছে ছড়ানো দরকার, তাইলে মানুষজন অ্যাটলিস্ট ওই এনার্জিটা পাবে। ওই যে আপনি যেটা বলতেছিলেন আপনার কথার ভিতরে, যে একটা জায়গাতে গেলাম, সেখানে হয়তো বা আমি রাইট ইনফরমেশনটা পাইলাম না, তাহলে আদার কমিউনিটিতে খোঁজা দরকার। আদার কমিউনিটিটা যদি অ্যাভেলেবেল না থাকে, তখন কিন্তু এই ছেলেটা বা এই মেয়েটা আলটিমেটলি ওই জায়গাটাতে আটকে থাকবে। হ্যাঁ, সবশেষে আপনি যদি কিছু বলতে চান, এটা দিয়ে আমরা শেষ করে দেবো ভাই, প্লিজ। পিপল আর বিং স্কেয়ার্ড বিকজ ওই মেশিনটা ফিট করাচ্ছে। যে ফর এক্সাম্পল কেন মনে হয় এআই যে যতগুলো কনভোকেশন হচ্ছে ইউএসএ তে, স্টুডেন্টসরা কিন্তু বু করতেছে, ঠিকই কিন্তু চ্যাট জিপিটি দিয়েই পাস করতেছে, কিন্তু যখন জানে তাদের জবগুলো এখন এট থ্রেট, তখন কিন্তু বু করতেছে। তার মানে কি দের ইজ এ সেন্স যে উইথ অল দ্য অ্যাটমসফিয়ারে সিনিয়র্সরা, জুনিয়র্সরা বা যেভাবে বলতেছে যে ইউ উইল বি ইম্প্যাক্টেড, অবস্থা খারাপ হয়ে যাবে এআই নিয়ে, তো বাট দেয়ার আর গুড স্টোরিজ অ্যাজ ওয়েল, যে এখানে মানুষজন বিলিয়ন ডলার কোম্পানি সেট আপ করতেছে এআই এর জন্য। তাহলে কি এআই কে বুঝতে হবে, এআই এর পজিটিভস গুলা জানতে হবে, নেগেটিভস গুলা। তো আমি জাস্ট বলি, আমি 23-তে না 24-এ একটা পডকাস্টে বলছিলাম যে চ্যাট জিপিটি আসতেছে ভালো কথা, বাট ইট উড বি অনলি দ্য থিং অফ দ্য রিচ পিপল। কারণ কি সাবস্ক্রিপশন বেস এখন কিন্তু বুঝাই যাচ্ছে যে যার কাছে টাকা আছে তার কাছে এই নলেজের এক্সেস আছে বা এআই এজেন্টের এক্সেস আছে। বাংলাদেশের টিচাররা আসলে কি এআই এজেন্ট ইউজ করতে পারতেছে কিনা, বা ওরা কি এআই টুলিং এর এক্সেস পাচ্ছে কিনা, আমি জানি না যে কতগুলা মানুষকে আমরা আসলে চ্যাট জিপিটির সাবস্ক্রিপশন দিতে পারছি বাংলাদেশে। টিচারই যদি এই টুল ইউজ না করে, তাহলে সে কিভাবে বলবে তুমিও এই টুল করে পড়াশোনাটা আগায় নিয়ে যাও? সবাই যেসব টিচাররাই যে আমরা বলি একটু কুল,
তারাই কিন্তু মেবি যে একটু ট্রেন্ডি হুম। হয়ে জিনিসগুলো করলো, মেবি স্লাইড নিজ উদ্যোগে। বানাইলো চ্যাট জিপিটি, নিজ উদ্যোগে নিজের টাকা খরচ করে, রাইট? সো আমাদের যেমন কোম্পানিতে উই ওয়ান্ট টু ফান্ড পিপল, উই ওয়ান্ট টু গিভ দেম সাবস্ক্রিপশন, যে আমরা টোকেন ম্যাক্সিং এর একটা কনসেপ্ট আছে, যে আমরা চাই এমপ্লয়িজরা কতগুলো টোকেন খরচ করে আমরা একটু একটু দেখবো। টোকেন খরচ, টোকেনে ইউ হিট লিমিট কখন, যখন ইউ প্লে উইথ দ্য এআই, রাইট? আমি সাবস্ক্রিপশন কিনে দেখছি, ইউ আর নট প্লেইং উইথ এআই, তাহলে তো হবে না। তো বাংলাদেশেও আসলে এডুকেশন সিস্টেম থেকে শুরু করে সবাইকে আসলে একটা পজিটিভ মেসেজ দিতে হবে। খারাপটা তো বলতেই হবে, কিন্তু খারাপ বলাটাও কিন্তু একটা পজিটিভ জিনিস। আমি যদি এখন একটা আবহাওয়া অধিদপ্তর থেকে এসে বলি যে হ্যাঁ একটা বন্যা হবে, আপনারা শেল্টার নেন, এটা কিন্তু খারাপ খবরের মধ্যে একটা ভালো খবর যে ইউ ক্যান বি সেফ। সো আমাদের এআইটাকে Right. আসলে পজিটিভলি প্লে করতে হবে, এবং এটা তো আর মিথ্যা কথা বলছে না। সো আমি বলবো হোয়াট ইউ আর ডুইং ইন প্রোগ্রামিং হিরো, দ্যাট ইম্প্যাক্ট, যে পড়াশোনা যেটা করছো, জাস্ট ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়েছে, চ্যাপ্টার চেঞ্জ Right. হয়েছে, সিলেবাস চেঞ্জ। আমি জাস্ট ছোট একটা উদাহরণ দেই, বায়োলজি ফিজিক্স অনেক চ্যাপ্টার আছে, ইনার্শিয়া আছে, বায়োলজিতে আছে ফর এক্সাম্পল আমি বলবো ফটোসিনথেসিস। সো বায়োলজি, সরি ফটোসিনথেসিস তো আমি যদি বলি যে হিউম্যান বায়োলজি আছে আর নর্মাল বায়োলজি, যেটাই হোক, বায়োলজি Zoology. আসলে কি করে, অর্গানিজমকে হুম। স্টাডি করে তাদের মডেলস গুলা দিয়ে। ফিজিক্স কি করে, রিয়েল ওয়ার্ল্ডে তাদের মডেল দিয়ে রিয়েল ওয়ার্ল্ড কে আন্ডারস্ট্যান্ড করতে চেষ্টা করে, রাইট? হুম। এআই কিন্তু আসলে ছিল, থাকবে। এআইটা হলো একটা ফিল্ড অফ স্টাডি, যেটা দিয়ে আসলে মডেলস দিয়ে আমরা হিউম্যান ইন্টেলিজেন্স বোঝার চেষ্টা করি। আজকে জেনারেটিভ এআই আসছে, তার আগে কিন্তু মেশিন লার্নিং ছিল। কেউ কিন্তু ভুলে গেলে হবে না যে মেশিন লার্নিং কিন্তু অনেক দিন ধরেই আছে। অনেক তার পুরান মানে কি, জিনিস। অনেক এক্স্যাক্টলি এই যে পজিটিভ স্টেটমেন্ট, যে এআই অনেক পুরান জিনিস, হচ্ছে ফিল্ড অফ স্টাডি। এটা আসলে হিউম্যান ইন্টেলিজেন্স কে বোঝার চেষ্টা করতে সাহায্য করতেছে উইথ ডিফারেন্ট মডেলস, যেটা বায়োলজিতে হয়েছে, ফিজিক্সে হয়েছে। সো বায়োলজিতে নতুন একটা চ্যাপ্টার আসলে কি ডাক্তারদের ক্যাপাবিলিটি কম হয়ে যাবে? জাস্ট চ্যাপ্টারটা হুম। শিখতে হবে। ওই Right. জিনিসটাই আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের বুঝতে হবে, যে দিন শেষে ইটস এ ফিল্ড অফ স্টাডি। নতুন সিলেবাস আসছে, সিলেবাসটা একটু অ্যাডাপ্ট করতে হবে। যারা অ্যাডাপ্ট করতে পারবে তারাই আসলে আগে যাবে, যারা অ্যাডাপ্ট করতে পারবে না একটু সময় লাগবে, বাট হুম। অ্যাডাপ্ট করার আসলে না পসিবল না, বিকজ ইঞ্জিনিয়ার্স ক্যান সলভ এনি প্রবলেমস ইন মাই অপিনিয়ন। Right, ভাইয়া। এটাই। ইনশাআল্লাহ, we are hoping for the best.